হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইনফিনিটি ম্যাথস একাডেমি। দিস ইজ ইয়োর রেহান স্যার। তোমাদের সবাইকে ইনফিনিটি ম্যাথস একাডেমিতে স্বাগত জানাই। আমি তোমাদের রেহান স্যার। আমি আজ আরেকবার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের WBJER প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার নিয়ে চলে এসেছি। এর আগে এই সিরিজে 16খানা লেকচার আপলোড করে দিয়েছি। আজকের হবে লেকচার নাম্বার 17 এবং আজকের লেকচারে 2011তে যতখানা প্রশ্ন এসেছিল সবগুলোই সলভ করব। 2011তে টোটাল 7খানা প্রশ্ন এসেছিল, যার মধ্যে একটা হচ্ছে সেকেন্ড অর্ডার, যেটা এখন রিসেন্ট ইয়ারে আর রেলেভেন্ট নয়, সিলেবাসের পার্ট নয়। তাও এটা যেহেতু এসেছিল আমি সলভ করিয়ে দিচ্ছি। বাকি রিমেনিং 6খানা প্রশ্ন ইনডেপথ আমি তোমাদের সাথে ডিসকাস করব। আর বাকি 6খানার মধ্যে কয়েকটা অঙ্ক এর অলরেডি আগের ইয়ারগুলোর সাথে রিলেটেড, সো সিমিলার অঙ্ক, বাট ল্যাঙ্গুয়েজগুলো একটু চেঞ্জ হয়েছে। সো তোমরা যদি এখনও অবধি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আগে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, ভিডিওসগুলোকে লাইক করো, শেয়ার করো বন্ধু বান্ধবদের সাথে, আর কমেন্টস করো। সো চলো আজকের সলিউশনটা দেখা যাক। এরপরে আজকের লেকচারের শেষে আবার তোমাদের সাথে ডিসকাশন করব। সো সবার প্রথমে যে প্রশ্নটা হচ্ছে, দ্য জেনারেল সলিউশন অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন d2y dx2 প্লাস 8 dy dx প্লাস 16y ইকুয়াল টু 0 ইজ। এই পার্টিকুলার প্রশ্নটা 2011তে এসেছে। 1 নম্বরে ছিল সিঙ্গেল কারেক্ট। আগে দেখে নাও যে এই প্রশ্নটা, এই ইকুয়েশনটার নাম কি। এটা হচ্ছে সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। কেন হাইয়েস্ট ডেরিভেটিভ কত? ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ, এটা তো y রয়েছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাহলে এটা সেকেন্ড অর্ডার ইকুয়েশন। এটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস কেন? রাইট হ্যান্ড সাইডে 0 আছে। রাইট হ্যান্ড সাইডে 0 হলে হোমোজিনিয়াস হয়। এবার অনেক স্টুডেন্ট কী করবে, চালাকি করে এই যে 16yটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেবে, -16y করবে, বলবে যে 0 হয়নি তার হোমোজিনিয়াস নয়। তা কিন্তু নয়। রাইট হ্যান্ড সাইডে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন নেই। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে? এক্স। তাহলে দেখো এখানে এক্স এর কোনো ফাংশন নেই। রাইট হ্যান্ড সাইডে যদি e টু দ্য পাওয়ার x প্লাস এক্স স্কোয়ার প্লাস সাইন এক্স থাকতো তাহলে বলতাম নন হোমোজিনিয়াস। কারণটা কি? LHS-এ তো আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এবং সমস্ত ডেরিভেটিভসগুলো থাকতে হবে। RHS-এ যদি কেবলমাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন থাকে তাহলে নন হোমোজিনিয়াস, না থাকলে হোমোজিনিয়াস, বিকজ 0 হয়েছে সেটা। সো এটা হচ্ছে সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার কেন? কারণ y এর পাওয়ার কত? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y এর পাওয়ার 1, dy dx এর পাওয়ার 1, d2y dx2 এর পাওয়ার 1। পাওয়ার 1 কীভাবে হচ্ছে? এই যে এদের দেখো পাওয়ার 1, ঠিক আছে। সো y dy dx d2y dx2 এদের পাওয়ার 1, এবং এরা দেখো কেউ প্রোডাক্টে নেই, মানে y ইন্টু dy dx অর dy dx ইন্টু d2y dx2 অর y ইন্টু d2y dx2 এরা প্রোডাক্টে নেই। তাই জন্য এটা হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার কখন হবে? যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডেরিভেটিভস এদের পাওয়ার এক্স্যাক্টলি 1 হবে এবং এদের কোনো কম্বিনেশনে প্রোডাক্ট থাকা চলবে না, সেটা নেই এখানে। উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। সো d2y dx2 কোএফিসিয়েন্ট কত? +1, dy dx এর কোএফিসিয়েন্ট কত? +8, y এর কোএফিসিয়েন্ট কত? +16। তাই জন্য এরা হচ্ছে উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। সো এর পুরো নামটা হচ্ছে সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। সো সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস। সো কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি লিনিয়ার হয় উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টস, তার সলিউশনের যে স্টেপসগুলো সেটা হচ্ছে কমপ্লিট সলিউশন উইল বি CF প্লাস PI, যেখানে CS স্ট্যান্ডস ফর কমপ্লিট সলিউশন, CF স্ট্যান্ডস ফর কমপ্লিমেন্টারি ফাংশন, PI স্ট্যান্ডস ফর পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার যেহেতু এটা d2y dx2 রয়েছে, সো y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তাই জন্য কমপ্লিট সলিউশন y ইকুয়াল টু CF হয়ে যাবে। আর এখানে PIটা 0 হবে, তার কারণ হচ্ছে যে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন, RHSটা 0, তাই জন্য PIটা 0 হবে। যদি নন হোমোজিনিয়াস হতো, RHS-এ যদি অন্য কোনো ফাংশন থাকতো তাহলে PIটাকে আলাদাভাবে ইভ্যালুয়েট করব। সো ওই জন্য এই PIটা 0 হয়েছে। সো শুধু যদি আমি CFটা বার করি তাহলে আমার সলিউশনটা চলে আসবে। এবার এই CF বার করার ডিফারেন্ট মেথডস আছে, আমি অপারেটর মেথড দিয়ে এটাকে সলভ করব, ঠিক আছে। এবং এটাকে ইনডেপথ আমি এই জন্য ডিসকাশনে আলোচনায় যাচ্ছি না, বিকজ এটা রিসেন্ট ইয়ারে আর সিলেবাসের পার্ট নয়, রাইট। এবার এই গিভেন ইকুয়েশনটাকে দেখো আমি এইভাবে ডিনোট করছি, এক্সকিউজ মি, d2y dx2। সো এটাকে লিখছি d2y প্লাস 8 dy প্লাস 16y ইজ ইকুয়াল টু 0, যেখানে dx হয়ে যাচ্ছে ক্যাপিটাল D, d2 dx2কে লিখেছি d স্কোয়ার। সো এটাকে আমি ডিনোট করেছি, dxকে করেছি ক্যাপিটাল D, আর d2 dx2কে ডিনোট করেছি d স্কোয়ার দিয়ে।
তাহলে আমার ইকুয়েশনটা এটা হয়ে গেল। এরপরে এখান থেকে দেখো y কমন চলে যাবে, সো ডি স্কোয়ার প্লাস 8d প্লাস 16y ইজ ইকুয়াল টু 0। এইবারে আমি এটাকে নেক্সট পেজে লিখছি যে টু ফাইন্ড CF কমপ্লিমেন্টারি ফাংশন বার করার জন্য আমাদের অক্সিলারি ইকুয়েশন লাগবে। অক্সিলারি ইকুয়েশন কোথা থেকে পাবো? y এর যে কোএফিসিয়েন্ট ডি স্কোয়ার প্লাস 8dy ডি স্কোয়ার প্লাস 8d প্লাস 16 ওটাকে 0 সাথে ইকুয়েট করব। সো অক্সিলারি ইকুয়েশন কি হয়ে যাবে? ডি স্কোয়ার প্লাস 8d প্লাস 16 ইকুয়াল টু 0। এইবার এটা ডি এর টার্মসে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয়েছে। এই কোয়াড্রেটিক ইকুয়েশনের দুখানা রুট থাকবে, সেই দুটো রুট আইদার রিয়েল হবে অর কমপ্লেক্স যদি হয় তাহলে কনজুগেট পেয়ারে অকার করবে, বিকজ এটা কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ রিয়েল কোএফিসিয়েন্টস। যদি রিয়েল হয় আইদার সে রিয়েল ইকুয়াল হবে অর রিয়েল ডিস্টিংক্ট হবে। সো রুটসের নেচারের উপর ডিপেন্ড করে সিএফটা লেখা হয়, সিএফ বার করা হয়। সো সিএফের ফর্মুলাটা রুটসের নেচারের উপর ডিপেন্ড করে। সো এইখানে যে রুটসটা হবে আমি তার করসপন্ডিংয়ে সিএফটা লিখছি। সিএফের জেনারেল যে লেখার যে ওয়েটা সেটার আমি এখানে ডিসকাস করছি না, যেহেতু বললাম এইটা আর সিলেবাসের পার্ট নয়। সো আগে এটাকে সলভ করা যায়। সো এটাকে যদি সলভ করি তাহলে এটাকে লিখতে পারি ডি প্লাস 4d প্লাস 2 ইন্টু ডি ইন্টু 4 প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। সো এটা হয়ে গেল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। সো এটা হয়ে যাবে d প্লাস 4 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড দিস ইমপ্লাইজ d ইকুয়াল টু -4 কমা -4। শুধু -4 লিখলে হবে না, যেহেতু কোয়াড্রেটিক ইকুয়েশন দুখানা রুট থাকবে তাহলে কী হবে? d প্লাস 4 ইন্টু d প্লাস 4 ইকুয়াল টু 0। সো d ইকুয়াল টু -4 কমা -4। সো রুটসগুলো কী হলো? রুটস হলো রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটস। রিয়েল অ্যান্ড ইকুয়াল রুটসের সিএফ লেখার ফর্মুলা হচ্ছে, রুটসগুলো যদি রিয়েল অ্যান্ড ইকুয়াল হয় তাহলে সিএফ কীভাবে লিখব? সো আচ্ছা এটা প্রিভিয়াস স্লাইডেই করে দিই। সো রুটসগুলো যদি রিয়েল অ্যান্ড ইকুয়াল হয় তাহলে সিএফ কী করে লিখব? তো দেয়ারফর সিএফ উইল বি ইকুয়াল টু, আচ্ছা অপশানগুলোতে দেখো আরবিটারি কনস্ট্যান্টগুলো ক্যাপিটাল এবি দিয়ে দিয়েছে, তো আমি আরবিটারি কনস্ট্যান্টের নাম ক্যাপিটাল এবি দিচ্ছি। এছাড়াও C1 C2 যা খুশি দিতে পারো। সো এ প্লাস বিএক্স, এগেন তুমি চাইলে বি প্লাস এক্সও দিতে পারো। সো রুটসটা রিপিট করেছে তাই জন্য এ প্লাস বিএক্স ইন্টু ই টু দ্য পাওয়ার -4x। যদি এখানে তিনখানা রুট রিপিট করতো তাহলে লিখতাম এ প্লাস বিএক্স প্লাস সিএক্স স্কোয়ার ইন্টু ই টু দ্য পাওয়ার -4x। যদি চারটে রুট রিপিট করতো এবং সেই রিপিট রুটটা হচ্ছে 5 প্লাস 5, তাহলে এ প্লাস বিএক্স প্লাস সিএক্স স্কোয়ার প্লাস ডিএক্স কিউব ইন্টু ই টু দ্য পাওয়ার 5x। সো যে রুটসটা পেয়েছো সেটা ই টু দ্য পাওয়ার mx হয়ে যাবে যদি এমটা রুট হয়, আর যতবার রিপিট করেছে সেটাকে এইভাবে লেখা হবে। একবার রিপিট করলে, দুটো রিপিট করলে এ প্লাস বিএক্স, তিনটে হলে এ প্লাস বিএক্স প্লাস সিএক্স স্কোয়ার, এইভাবে। তো যেহেতু আমার কমপ্লিট সলিউশনটা কী হবে? দেয়ারফর কমপ্লিট সলিউশন ওয়াই ইকুয়াল টু সিএফ হয়ে যাবে। আর সিএফটা কি? ওয়াই ইকুয়াল টু সিএফ, সিএফটা কি এ প্লাস বিএক্স টু দ্য পাওয়ার -4x। সো এর কমপ্লিট সলিউশন হয়ে যাচ্ছে ওয়াই ইকুয়াল টু এ প্লাস বিএক্স ই টু দ্য পাওয়ার -4x। সো চলো এবার কোন অপশানটা সেটা দেখে নেওয়া যায়। এ প্লাস বিএক্স এখানেও আছে, আচ্ছা এখানে এ প্লাস বিএক্স স্কোয়ার রয়েছে, তাহলে তো এই অপশানটা হবে না। সো এই অপশানটা আমরা দিলাম, বাদ করে দিলাম। আর এ প্লাস বিএক্স এখানেও আছে, এ প্লাস বি এক্স টু দ্য পাওয়ার 4 আছে, তাহলে এটাও হবে না। এবার অপশান এ আর বি এর মধ্যে দেখো এ প্লাস বিএক্স ই টু দ্য পাওয়ার +5x রয়েছে, আর অপশান বিটা দেখো এ প্লাস বিএক্স ই টু দ্য পাওয়ার -4x রয়েছে। যেহেতু রুটসটা আমার -4 বেরিয়েছিল তাই জন্য এই অপশানটা কারেক্ট অপশান হবে এবং এটা রং হবে। সো অপশান এ সি ডি হবে না, অপশান বিটা হবে। সো এই পার্টিকুলার কোশ্চেনটা 1 নম্বরের ছিল, 2011-তে এসেছে। আই হোপ যে তোমরা এর সলিউশনটা বুঝতে পেরেছো। এবার আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আমি, এইটা বোঝা গেছে তোমাদের? সো এইটাকেও অমিট করলাম, ইয়েস। চলো এবার দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলছে? দ্য ডিগ্রি অ্যান্ড অর্ডার অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন y ইকুয়াল টু এক্স ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ডিএক্স ডিওয়াই হোল স্কোয়ার আর। সো এখানে কোশ্চেনটা আগে ভালো করে দেখে নাও যে এখানে বলেছে ডিগ্রি অ্যান্ড অর্ডার, এই যে ডিগ্রি অ্যান্ড অর্ডার। তো সবার আগে এটা আমাকে বলো যে প্রথমে কোন ওয়ার্ডটা আছে? ডিগ্রি, তারপরে কি আছে? অর্ডার আছে, আর রেসপেক্টিভলি বলেছে। রেসপেক্টিভলি ওয়ার্ডের মানে হচ্ছে যথাক্রম অনুসারে। প্রথমে ডিগ্রি বলা হয়েছে,
তাহলে অপশানগুলোর মধ্যে যে প্রথম ভ্যালুটা রয়েছে সেটা ডিগ্রির জন্য, আর পরের ভ্যালুটা হচ্ছে অর্ডারের জন্য। সো এইখানে এই প্রথম ওয়ানটা ডিগ্রির ওয়ান, পরের ওয়ানটা হচ্ছে অর্ডারের ওয়ান। এইখানে প্রথম টুটা হচ্ছে ডিগ্রির টু, আর পরের টুটা হচ্ছে অর্ডারের টু। এইখানে প্রথম ফোরটা হচ্ছে ডিগ্রির ফোর, আর পরের ওয়ানটা হচ্ছে অর্ডারের ওয়ান। এখানে প্রথম ওয়ানটা হচ্ছে ডিগ্রির ওয়ান, আর পরের ফোরটা হচ্ছে অর্ডারের ওয়ান। সো যে অর্ডারে এইখানে বলা হয়েছে ডিগ্রি অ্যান্ড অর্ডার, সেই অর্ডারে কিন্তু তোমাকে এটা নিতে হবে। সো অপশান দেখো এ আর বি তো আলাদা আলাদা, কিন্তু সি আর ডি দেখো শুধু 4 1 আর 1 4 রয়েছে, তাহলে এখানে কিন্তু খুব সাবধানে ডিসাইড করতে হবে যে কোনটা হবে। তো যাই হোক, প্রথম যে ভ্যালুটা হবে, প্রথম যে কম্পোনেন্টটা সেটা হচ্ছে ডিগ্রির জন্য, আর দ্বিতীয় কম্পোনেন্ট হবে অর্ডারের জন্য। বিকজ কোশ্চেন পেপারে প্রথমে ডিগ্রি বলেছে, তারপরে অর্ডার বলেছে, এবং রেসপেক্টিভলি ওয়ার্ডটা দিয়েছে। রেসপেক্টিভলি ওয়ার্ড মানে হচ্ছে যথাক্রমানুসারে, যে অর্ডারে প্রিভিয়াসলি মেনশন করা হয়েছে সেই অর্ডারে নেক্সট যে মেনশনগুলো করা হবে তাদের মধ্যে ফার্স্ট কাম ফার্স্ট 1 to 1 রিলেশন হবে। মানে কি প্রিভিয়াসলি যেটা আগে বলা হয়েছে আর নেক্সট যেটা আগে বলা হয়েছে তাদের সাথে তাদের করসপন্ডিংগুলো হবে। ওকে, এবার এর সলিউশনটা নেক্সট পেজে আমি দেখে নিচ্ছি। সো আমি গিভেন ইকুয়েশনটা অলরেডি লিখে রেখেছি। এবার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার কি? ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে সেই ইকুয়েশনে প্রেজেন্ট হাইয়েস্ট অর্ডার ডেরিভেটিভ। তো এখানে ডেরিভেটিভ কী আছে? ডিওয়াই ডিএক্স, আর এখানে ডিএক্স ডিওয়াই আছে। ভালো করে দেখো, এটা কিন্তু ডিওয়াই ডিএক্স নয়, ডিএক্স ডিওয়াই। তো যাই হোক, ওটা আমি পরে দেখছি। তাহলে হাইয়েস্ট অর্ডার কত? এখানে হাইয়েস্ট অর্ডার হচ্ছে ফার্স্ট অর্ডার ডি2 বাই ডিএক্স2 অথবা ডিএক্স2 ডিওয়াই2, সেটা কিছু নেই। তাহলে হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে 1, তাই জন্য এখান থেকে আমি অর্ডারটা বলতে পারবো। সো অর্ডারটা আমি লিখে দিচ্ছি, অর্ডার হয়ে যাচ্ছে 1, হাইয়েস্ট ডেরিভেটিভ 1, অর্ডার 1 পেয়ে গেছি। এরপরে ডিগ্রিটা বলতে হবে, কিন্তু ডিগ্রির আগে কী করতে হবে? আমার ইকুয়েশনকে পলিনোমিয়াল ইকুয়েশনে রিপ্রেজেন্ট করতে হবে ডেরিভেটিভস আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের টার্মসে, মানে ওয়াই ডি বাই ডিএক্স ডি2 বাই ডিএক্স2, এইভাবে প্রত্যেককে পলিনোমিয়াল ফর্মে এক্সপ্রেস করতে হবে। পলিনোমিয়াল ফর্ম মানে হচ্ছে এদের প্রত্যেকের পাওয়ার্সগুলো হতে হবে হোল নাম্বারস। হোল নাম্বারস কারা? 0 1 2 3 4 এইভাবে চলবে, এবং কোএফিসিয়েন্ট হিসেবে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যাপিয়ার করতে পারে। সো আমি চলো এই ইকুয়েশনটাকে আমি ডি বাই ডিএক্সে অ্যারেঞ্জ করি। এখন তাড়াহুড়োতে ডিগ্রিটা 2 বলবে না, কারণ ডিগ্রির ডেফিনেশন হচ্ছে হাইয়েস্ট ডেরিভেটিভের হাইয়েস্ট পাওয়ার। সো হাইয়েস্ট ডেরিভেটিভ তোমরা 2 পেয়ে গেছো, কিন্তু এটা তো ডিএক্স ডিওয়াই রয়েছে, এখনও তো পলিনোমিয়াল ফর্মে আসেনি। তাই জন্য আমাকে কী করতে হবে? এটাকে স্ট্যান্ডার্ড ফর্মে সাজাতে হবে। সো এটাকে আমি লিখতে পারি y ইকুয়াল টু এক্স ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, আর এইটাকে দেখো আমি লিখছি ডিওয়াই ডিএক্স টু দ্য পাওয়ার -2। দেখো এটা কী করে লিখলাম? ডিএক্স ডিওয়াই ছিল, তার রেসিপ্রোকাল নিলাম, তাহলে পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। এই যে তোমরা এটা পড়ে এসেছিলে যে এক্স বাই ওয়াই যদি হয়, তাহলে এটা যদি পাওয়ারটা রেসিপ্রোকাল নিই, তাহলে ওয়াই বাই এক্স যদি করে দিই তাহলে পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে। এটা তোমরা পড়েছিলে। সো এ বাই বি যদি হয়, তার রেসিপ্রোকাল যদি নিই, পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে, সেটা -2 হয়ে গেল। তাই জন্যে ডিওয়াই ডিএক্স এখানে, ডিওয়াই ডিএক্স এখানে ডিগ্রিটা 2 বলা যাবে না, বিকজ তুমি বলতে পারো যে হাইয়েস্ট ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স, তার হাইয়েস্ট পাওয়ার 2 আর -2 এর মধ্যে হাইয়েস্টকে -2, কিন্তু এটা পলিনোমিয়াল ফর্মে নেই, এটা ফ্র্যাকশানে চলে গেছে। এটা হচ্ছে 1 বাই ডিওয়াই ডিএক্স আর হোল স্কোয়ার। সো পাওয়ার নেগেটিভ হয়ে গেলে সেটা পলিনোমিয়াল ফর্মে লেখা হলো না, কারণ কি পলিনোমিয়াল এক্সপ্রেশনে পাওয়ার্সগুলো হোল নাম্বারস হয়, আর হোল নাম্বার শুরু হয় 0 থেকে। তাই জন্য আমাকে এই -2টাকে সরাতে হবে। সো আগে -2টাকে সরাই, তারপর আমি এখান থেকে ডিগ্রি বলবো। সো -2টাকে কী করে এলিমিনেট করবো? বোথ সাইডে ডিওয়াই ডিএক্স আর হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সো এটা কী হয়ে যাবে? ওয়াই ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা কী হয়ে যাবে? ডিওয়াই ডিএক্স টু দ্য পাওয়ার 4 হয়ে যাবে। ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার দিয়ে যদি মাল্টিপ্লাই করি, ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার, বেস সেম হলে পাওয়ারটা অ্যাড হয়ে যাবে, 2 + 2 4 হয়ে গেল। আর এটা কী হয়ে যাবে? এটা 1 হয়ে যাবে। ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করছি, সো একটা +2 পাওয়ার, একটা -2 পাওয়ার, +2 -2 0 হয়ে যাবে। ডিওয়াই ডিএক্স টু দ্য পাওয়ার 0 করলে 1 হয়ে যাবে। ওকে, এইবারে দেখো এটা পলিনোমিয়াল ফর্মে এক্সপ্রেস করছি। এবার তুমি এটাকে এক সাইডে আনতে পারো, নাও আনতে পারো। দেখো প্রত্যেক করা টার্মসে দেখো ডিওয়াই ডিএক্সটা কি পাওয়ারগুলো কত? হোল নাম্বারস। দেখো এই যে ওয়াই এর পাওয়ার কি? হোল নাম্বারস, প্রোডাক্টে আছে, অসুবিধা নেই। এখানে দেখো ডিওয়াই ডিএক্স এর পাওয়ার হোল নাম্বার। এইবারে এখানে তুমি হাইয়েস্ট ডেরিভেটিভ খোঁজো। তো হাইয়েস্ট ডেরিভেটিভ হচ্ছে ডিওয়াই ডিএক্স এইখানে আছে, আর ডিওয়াই ডিএক্স এইখানে আছে। হাইয়েস্ট ডেরিভেটিভ ডিওয়াই ডিএক্স এটা দুই জায়গায় প্রেজেন্ট রয়েছে, একটা হচ্ছে এইখানে আর একটা হচ্ছে এইখানে। এবার এই হাইয়েস্ট ডেরিভেটিভের মধ্যে কার পাওয়ার হাইয়েস্ট? এইখানে পাওয়ারটা হচ্ছে 2, আর এই জায়গাটা পাওয়ারটা হচ্ছে 4। তাহলে কোন পাওয়ারটা বড় পাওয়ার? 4টা। সো দেয়ারফোর ডিগ্রিটা হয়ে যাবে তোমার 4। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডিগ্রি কত? 4, অর্ডার কত? 1। সো 4, 1 হচ্ছে কারেক্ট অপশান। 4, 1
4,1। সো অপশান সিটা হচ্ছে কারেক্ট অপশান 4,1। সো ডিটা হবে না, আর এমনিতেও হচ্ছে না। এইবারে দেখো অপশান সি আর ডি এর মধ্যে একটা কনফিউশন থাকতে পারে। কোনো স্টুডেন্ট যদি 1,4 টিক করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কোশ্চেন পেপারে যদি এইভাবে বলতো দ্য অর্ডার অ্যান্ড ডিগ্রি, মানে কি অর্ডারটা আগে আর ডিগ্রিটা পরে, তাহলে সেই লজিক অনুযায়ী কিন্তু অপশান ডিটা কারেক্ট হবে। সো ওই জন্য কোশ্চেন পেপারে কোন অর্ডারে ওয়ার্ডসগুলো লেখা রয়েছে, মানে লেফট টু রাইট, সেই অর্ডারে কিন্তু তুমি কারেক্ট অপশান মার্ক করবে। সো প্রথমে ছিল ডিগ্রি, তাই জন্য 4টা হবে ডিগ্রির জন্য, পরে ছিল অর্ডার, তার জন্য 1টা হবে অর্ডারের জন্য, সেই জন্য অপশান ডিটা হবে না। যদি এখানে অর্ডারটা আগে থাকতো আর ডিগ্রিটা পরে থাকতো তাহলে কিন্তু অপশান ডিটা কারেক্ট হতো। সো ওয়ার্ডসের অর্ডারটাও কিন্তু ম্যাটার করে, ওই জন্য কিন্তু কোশ্চেন পেপারটা কিন্তু লাইন বাই লাইন হাত বুলিয়ে পড়ে নেবে, যে দেখে নেবে যে কী লেখা রয়েছে। কোশ্চেন পেপারের ডিকোডিংটা কিন্তু খুবই ভাইটাল অ্যান্ড ইম্পর্টেন্ট, এবং আগে লেকচারেও বলেছি, আগেও বলেছি যে কোশ্চেন পেপার যদি ডিকোড করতে পারো তাহলে 50% প্রবলেম সলভ হয়ে গেল, রিমেনিং 50% তোমাকে করতে হবে। ওকে, সো আই হোপ এই সলিউশনটা বুঝতে পেরেছি। এবার আমি নেক্সট সলিউশনে চলে যাচ্ছি, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। সো নেক্সট কোশ্চেনটা কি? সো তোমাদের জন্য নেক্সট কোশ্চেন হচ্ছে the general solution of the differential equation log e dy dx is equal to x plus y is। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন জানতে চেয়েছে। এই টাইপের অঙ্ক আমি এর আগে করিয়েছিলাম, কিন্তু ওইটা এক্সপোনেনশিয়াল ফর্মে ছিল, এটা লগারিদমিক ফর্মে আছে। বাট লগ আর এক্সপোনেনশিয়াল ফাংশন, লগ আর ই, এরা তো রেসিপ্রোকাল টু ইচ আদার, ইনভার্স অফ ইচ আদার। তুমি লগকে ইতে নিয়ে যেতে পারবে, ইটাকে লগে নিয়ে আসতে পারবে, দুজনের মধ্যে তো ইনভার্স রিলেশন কাজ করে। তাই জন্য এটাও কমন কোশ্চেন, বাট এখানে ফর্মটা আলাদা, লগ দিয়ে দিয়েছে, ওইখানে ই দিয়েছিল, তাতে কি কোনো অসুবিধা নেই। ওই জন্য দেখো অপশানগুলোর মধ্যে দেখো সব জায়গায় ই দিয়ে আছে, তার মানে এই নয় যে লগ দিয়েছিল বলে লগ দিয়ে আনসার আসবে। লগটাকে আমি কনভার্ট করে দেবো ইতে, কীভাবে করবো সেটা দেখে নাও। সো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, দ্য গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেওয়া রয়েছে, সো এটাকে লিখছি dy dx ইজ ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই। সো আমি লগকে ইতে নিয়ে যেতে পারি, ইকে লগে নিয়ে আসতে পারি। তাও তোমরা যদি বলো যে কীভাবে হলো স্যার, সো আমি বলে দিচ্ছি তোমাদেরকে, তোমরা যখন জানতে চাইছো জেনে নাও। সো এ টু দ্য পাওয়ার এক্স যদি এম হয়ে যায়, এবং এই যে বোথ সাইডে অ্যারো হেড দিলাম, মানে কি এটা ইফ অ্যান্ড অনলি, মানে এইটা সমান সমান ওইটা ইমপ্লাই করবে, ওইটা সমান সমান এইটা ইমপ্লাই করবে। সো এইটা হয়ে যাবে লগ বেস এ এম ইকুয়াল টু এক্স। এটাই হচ্ছে লগারিদমিক ফাংশন আর এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে রিলেশন। এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম, এটা হচ্ছে লগারিদমিক ফর্ম। এ টু দ্য পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এম হয়, তাহলে লগ বেস এ এম ইকুয়াল টু এক্স হয়ে যাবে। সো এইখানে দেখো এটা বেসে আছে, আর এই বেসের এটা লগের বেস হবে, এবং তার আর্গুমেন্টে ইনপুটে চলে যাবে এমটা, তাহলে এই এর যে পাওয়ারটা সেটা লগের আউটপুটে চলে যাবে। সো এটাই হচ্ছে লগ আর এর মধ্যে রিলেশন। এইবার দেখো এখানে বেসটা কি, ই বলে দিয়েছে। সো লগ ই, এমটা কত, ডি বাই ডিএক্স ইকুয়াল টু এক্স কত দিয়েছে, এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে যদি আমি ইতে চেঞ্জ করি, তাহলে এই বেসের পাওয়ারে, এই যে বেসটার পাওয়ারে কি চলে যাবে, তোমার এক্সটা চলে যাবে, এক্স প্লাস ওয়াই, আর এখানে এমটা ডি বাই ডিএক্স। সো আমি দেখো এইটা থেকে এইটা লিখেছি, আর যদি আমার এইটা দরকার পড়তো এবং এইটা থাকতো তাহলে এইটা থেকে এইটা লিখতাম। তাহলে এর আগের ইয়ারে এইরকমই অঙ্ক দেওয়া ছিল যে ডি বাই ডিএক্স ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াই, সেটাকে সলভ করতে বলেছে। সেটা না দিয়ে শুধু এখানে এক লাইন এক্সট্রা দিয়েছে লগ। তাহলে এই দুটো অঙ্কই কিন্তু কমন অঙ্ক, সেম প্রবলেম, জাস্ট ল্যাঙ্গুয়েজটা একটু চেঞ্জ করেছে। তাও আমি এই জায়গাটাকে আরেকবার সলভ করে দিলাম, এবং তোমরা কমেন্টসে জানাও যে এই পার্টিকুলার কোশ্চেনটা এর আগে কোন ইয়ারে এসেছিল, 2007 থেকে 10-এর মধ্যে। এখন তো আমি 11 শুরু করেছি। সো এটাকে সলভ কীভাবে করব, এটাকে আমি সলভ করব ভেরিয়েবল সেপারেশন মেথড দিয়ে। সো ভেরিয়েবল সেপারেশন মেথড দিয়ে সলভ করো। ভেরিয়েবল সেপারেশন মানে হচ্ছে ডিএক্সের সাথে কেবলমাত্র এক্সের ফাংশন রাখবো, ডি ওয়াইয়ের সাথে কেবলমাত্র ওয়াইয়ের ফাংশন রাখবো। তারপরে লাভ এইটা হবে যে এটা ইন্টিগ্রেবল ফর্মে চেঞ্জ হয়ে যাবে, ইন্টিগ্রেবল ফর্মে চেঞ্জ হয়ে গেলে ইন্টিগ্রেট করতে সুবিধা হবে। সো এটাকে লিখছি ডি ওয়াই, আর ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াইকে লিখছি ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার ওয়াই। আর এটা কী হয়ে যাবে, ডিএক্স দিয়ে আমি অপারেট করলাম বোথ সাইডে ডিএক্স দিয়ে অপারেট করলাম। সো ডিএক্সটা এখানে চলে এলো। ই টু দ্য পাওয়ার এক্স প্লাস ওয়াইকে লিখছি ই টু দ্য পাওয়ার এক্স ইন্টু ই টু দ্য পাওয়ার ওয়াই। কারণ বেস সেম হলে পাওয়ারটা আমি কী করতে পারি, অ্যাড করতে পারি, অথবা পাওয়ার যদি অ্যাডিশন ফর্মে থাকে সেটাকে স্প্লিট করে লিখতে পারি। এইবার দেখো ডিএক্সের সাথে তো ই টু দ্য পাওয়ার এক্স রয়েছে, কিন্তু এখানে কি আছে, ই টু দ্য পাওয়ার ওয়াই থাকার জন্য এটা নন ইন্টিগ্রেবল ফর্ম। সো বোথ সাইড আমি কী করি, ই টু দ্য পাওয়ার ওয়াই দিয়ে ডিভাইড করে দিই। সো এটা কী হয়ে যাবে, ই টু দ্য পাওয়ার মাইনাস ওয়াই dy is equal to e to the power x dx। e to the power y দিয়ে যখন ডিভাইড করলাম এখানে কি হবে, 1 upon e to the power y, আর নিচে
1/e⁻y রয়েছে, ওটাকে যদি আমি ওপরে লিখি নিউমারেটরে, তাহলে কি পাওয়ারটা নেগেটিভ হয়ে যাবে, তাই জন্য e⁻−y। এইবার দেখো ভেরিয়েবল সেপারেট হয়ে গেল, dy এর সাথে y এর ফাংশন, dx এর সাথে x এর ফাংশন। তাহলে এবার আমি বোথ সাইডে ইন্টিগ্রেট করতে পারি, আর বোথ সাইডে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে এটা কী হয়ে যাবে, সো এটা হয়ে যাবে তোমার e⁻−y/-1, সেখানে একটা মাইনাস চলে আসবে। e⁻−y এর ইন্টিগ্রেশন হচ্ছে -e⁻−y, বিকজ e⁻ যদি mx হয় তাহলে এর ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে e⁻mx ডিভাইডেড বাই m। এখানে mটা নিজে -1, সো ডিভাইডেড বাই -1টা আমি এখানে লিখেছি, ইজ ইকুয়াল টু e⁻x, আর একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আছে, লেটস সে সেটাকে আমি কে বললাম ফর দ্য টাইমিং, তুমি কনস্ট্যান্ট যা খুশি নিতে পারো। এইবার দেখে নেওয়া যাক যে অপশানগুলো কোন ফর্মে দেওয়া রয়েছে, অপশানের অ্যারেঞ্জমেন্টগুলো সবগুলো দেখো LHS-এ রয়েছে, আর RHS-এ কেবলমাত্র কনস্ট্যান্ট রয়েছে। তো চলো এক কাজ করে সবগুলোকে LHS-এ নিয়ে আসি। সো তাহলে এক কাজ করা যাক, সবগুলোকে LHS-এ নিয়ে আসি। সো এই -e⁻−y, আর এটাকে যদি LHS-এ আনি -e⁻x ইকুয়াল টু কে, আর অপশানে দেখো মাইনাস নেই, প্লাস সাইনগুলো রয়েছে, তাহলে বোথ সাইডে মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও। সো বোথ সাইডে যদি আমি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কী পাবো, e⁻−y প্লাস e⁻x ইজ ইকুয়াল টু -k, আর এই কে তো কনস্ট্যান্ট, তাহলে -কেও কনস্ট্যান্ট হবে, এর একটা নতুন নাম দিয়ে দাও, আনসার চলে এসছে। এইখান থেকে তুমি কারেক্ট আনসার টিক করতে পারবে, সেটাকে সি বলে দিলাম, সেটাই হচ্ছে তোমার কারেক্ট। অ্যাকচুয়ালি সলিউশনটা এখানে চলে এসেছে, এবার এটাকে আমি কী করলাম, রিঅ্যারেঞ্জ করলাম, সিম্পলিফাই করলাম, যাতে আমি অপশানগুলোর সাথে ম্যাচ করাতে পারি। সো তোমাদের যদি ক্যালকুলেশনে দক্ষতা থাকে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে এইরকম ম্যাচিং করাতে হবে না, এই অবস্থায় দেখেও তুমি কারেক্ট অপশানটা ঠিক করতে পারবে। একই জিনিস তো, শুধু লেখার স্টাইলটা আলাদা। e⁻−y প্লাস e⁻x ইকুয়াল টু সি। চলো কোন অপশানটা দেখে নেওয়া যাক। সো ওয়াইয়ের সামনে সবগুলোতে প্লাস আছে, ঠিক আছে, ওয়াইয়ের সামনে মাইনাস আছে আর এক্সের সামনে প্লাস, সো ওয়াইয়ের সামনে মাইনাস, তাহলে এটা হবে না, দুটোতেই মাইনাস এসে গেছে, দেখো -x -y হবে না, আর দুটোতেই প্লাস এসে গেছে, হবে না। সো e⁻x প্লাস e⁻−y ইকুয়াল টু সি, এবং আমি লিখেছি e⁻−y আগে আর e⁻x পরে, একই ব্যাপার, অ্যাডিশন তো, প্লাস হলে কী হয়, কমিউট করে আগে পরে অর্ডার চেঞ্জ হলে কিছু যায় আসে না। সো এই পার্টিকুলার প্রবলেমে সলিউশন হচ্ছে অপশান এটা। সো আই হোপ এই সলিউশনটাও তোমরা বুঝতে পেরেছো। সো আর বেশি দেরি না করে নেক্সট সলিউশনটা দেখে নেওয়া যাক। সো নেক্সট কোশ্চেনের সলিউশনটা দেখে নেওয়া যাক। তাহলে এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4, তিনটে অলরেডি আমি সলভ করে দিয়েছি। সো দ্য সলিউশন অফ dy/dx ইকুয়াল টু y/x প্লাস tan y/x ইজ, এই ইকুয়েশনের সলিউশনটা জানতে চেয়েছে কী হবে। ফার্স্ট অফ অল এই সলিউশনটা শুরু করার আগে এই ইকুয়েশনটা দেখতে কার মতো আগে তোমাকে ডিসাইড করতে হবে। এই ইকুয়েশনটা হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন। হোমোজিনিয়াস ইকুয়েশন কাকে বলা হয় সেটা নেক্সট স্লাইডে দেখাচ্ছি। এইটা লেখা রয়েছে, এখানে আমি আগে হোমোজিনিয়াসটা ধরে নাও, রাইট হ্যান্ড সাইডটা কি x/y এর ফাংশন, তো এটা লিখছি f(x, y) ইকুয়াল টু y/x প্লাস tan y/x। এইটা হচ্ছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ফার্স্ট অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। হোমোজিনিয়াস কেন? হোমোজিনিয়াস কেন কারণটা হচ্ছে এই যে রাইট হ্যান্ড সাইডে যে ফাংশনটা রয়েছে, এক্সপ্রেশনটা রয়েছে, সেটা হোমোজিনিয়াস ফাংশন। এবার কোশ্চেন হবে যে হোমোজিনিয়াস ফাংশন কাকে বলা হয়। সো ধরুন একটা যে এফ হচ্ছে যে কোনো ফাংশন, সো এক্সকে যদি আমি λx আর ওয়াইকে যদি আমি λy দিয়ে রিপ্লেস করি, মানে এক্সের জায়গায় যদি আমি 1 বলি আর ওয়াইয়ের জায়গায় যদি 2 বলি, তাহলে অ্যাকর্ডিংলি সেটা রিপ্লেস হবে। তো এখন এক্সের জায়গায় রিপ্লেস করছি λx দিয়ে, ওয়াইয়ের জায়গায় রিপ্লেস করছি λy দিয়ে। সেটা করার ফলে যদি λn f(x, y) হয়ে যায়, মানে কি ওই এফ থেকে, এই ফাংশন থেকে সমস্ত ল্যামডাটা কমন আউট যদি চলে যায়, আর সেটা কমন আউটটা কোন ফর্মে যাবে, λn ইন্টু আওয়ার এফটা যদি ফিরে আসে, তাহলে বলবো এটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন। হোমোজিনিয়াস ফাংশন, ঠিক আছে, হোমোজিনিয়াস ফাংশন। তার যে কোনো ফাংশন f(x, y), লেটস সে সেই ফাংশনটা ছিল xy দিয়ে, সো xy দিয়ে যে কোনো ফাংশন হোমোজিনিয়াস হবে যদি এক্সকে রিপ্লেস করলাম λx দিয়ে, ওয়াইকে রিপ্লেস করলাম λy দিয়ে, আর λn পুরো ফাংশন থেকে ল্যামডাটা কমন আউট বেরিয়ে গেল, আবার সেই ফাংশনটা ফিরে এলো, তাহলে বলবো হোমোজিনিয়াস ফাংশন। আর যদি না হয় নন হোমোজিনিয়াস ফাংশন। যদি হোমোজিনিয়াস ফাংশন হয় তাহলে এর ডিগ্রিটা, এই যে এনটা, এই এনটা হয়ে যাবে তোমার এর ডিগ্রি, উইথ অ্যান্ড ডিগ্রি, এটা লিখে দিচ্ছি অফ ডিগ্রি, লিখে এখানে অফ লিখে দিচ্ছি, ফাংশন অফ ডিগ্রি
এন, তাহলে এনটাকে বলা হবে এই হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি, এবং এই ডিগ্রিটা পলিনোমিয়াল ফাংশনের ডিগ্রির সাথে কনফিউজ করবে না, বিকজ এইখানে ডিগ্রিটা পজিটিভ, নেগেটিভ, জিরো, ফ্র্যাকশন, ডেসিমেল, র্যাশনাল, ইরেশনাল, যা খুশি হতে পারে। সো এইখানে এনটা হয়ে যাচ্ছে রিয়েল নাম্বার। সো এন ক্যান বি এনি রিয়েল নাম্বার, তার ডিগ্রিটা যা খুশি হতে পারে। আর ল্যামডার উপরে শুধু একটা রেস্ট্রিকশন রয়েছে, ল্যামডা হচ্ছে নন জিরো রিয়েল নাম্বার। তার কারণ হচ্ছে ল্যামডা যদি জিরো হয়ে যায় তাহলে এই এক্সপ্রেশনটা ভ্যাকুয়াসলি স্যাটিসফাই করবে এবং হোমোজিনিয়াসের ডেফিনেশনটা আর হোল্ড করবে না, সেই ডেফিনেশনটা ট্রিভিয়াল হয়ে যাবে। সো তাই জন্য ল্যামডার রেস্ট্রিকশনটা হচ্ছে ল্যামডা মাস্ট নট বি ইকুয়াল টু জিরো, ল্যামডা অ্যাপার্ট ফ্রম জিরো ক্যান বি এনি নাম্বার। সো চলো এটাই হচ্ছে হোমোজিনিয়াসের ডেফিনেশন। তাহলে এটা আমার ইকুয়েশনটা হোমোজিনিয়াস ইকুয়েশন হয়েছে কিনা এটা দেখে নেওয়া যায়। সো যদি হোমোজিনিয়াস হয় তাহলে আমি এক কাজ করছি, এক্সের জায়গায় ল্যামডা এক্স আর ওয়াইয়ের জায়গায় ল্যামডা ওয়াই রিপ্লেস করছি। তাহলে এই জায়গাটা কি আছে, ওয়াই আছে, সো ল্যামডা ওয়াই, আর এখানে কী হবে ল্যামডা এক্স প্লাস ট্যান ইনভার্স ল্যামডা ওয়াই বাই ল্যামডা এক্স। এইবারে দেখো বোথ নিউমিনেটর ডিনোমিনেটর থেকে ল্যামডা ক্যান্সেল হয়ে যাবে, এবং ল্যামডা কেন ক্যান্সেল হবে, ল্যামডা তো জিরো নয়, তা জিরো যদি না হয় তাহলে আমরা ক্যান্সেল করতে পারি, সো টু হলে ক্যান্সেল হয়ে যাবে। সো এটা কী হয়ে যাবে, ল্যামডা যদি ক্যান্সেল হয়ে যায় সেই ল্যামডাটা ক্যান্সেল হয়ে যাবে। তো ল্যামডা যদি ক্যান্সেল হয়ে যায় আমরা কী পাবো, ওয়াই বাই এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এবারে দেখো আমি অরিজিনাল ফাংশনটা ফিরে পেয়েছি, তাহলে কী হবে, এর সামনে কিছু নেই, মানে প্রোডাক্টে ওয়ান আছে, এবং ওয়ানটাকে আমি লিখতে পারি ল্যামডা টু দ্য পাওয়ার জিরো, স্ট্যান্ডার্ড ফর্মের সাথে ম্যাচ করানোর জন্য এক্স টু দ্য পাওয়ার জিরো, ওয়াই টু দ্য পাওয়ার জিরো, এ টু দ্য পাওয়ার জিরো লেখা যায়। সো আমি এটাকে লিখছি ল্যামডা টু দ্য পাওয়ার জিরো। কেন লিখছি, কারণ এটা তো ডিফাইন, ল্যামডা তো জিরো নয়, ল্যামডা যদি জিরো না হয় তাহলে এক্স টু দ্য পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান কখন হয়, যখন এক্সটা জিরো নয়। সিমিলারলি ল্যামডা টু দ্য পাওয়ার জিরো করেছি, এটা ওয়ান হয়ে যায়। তাহলে বলতে পারি, তাহলে কি এই লাইনে এবারে বলতে পারি, সো দিস ইন দেয়ার ফোর এফ অফ ল্যামডা এক্স ল্যামডা ওয়াই ইজ ইকুয়াল টু ল্যামডা টু দ্য পাওয়ার জিরো এফ অফ এক্স কমা ওয়াই, এটাই তো ছিল আমার এফ। তাহলে গিভেন ফাংশানে এক্সকে ল্যামডা এক্স দিয়ে ওয়াইকে ল্যামডা ওয়াই দিয়ে রিপ্লেস করার পরে পুরো ল্যামডাটা ইকুয়েশন থেকে কমন আউট চলে গেছে এবং এফটা ফিরে পেয়েছি, তাহলে বলবো গিভেন ফাংশনটা হচ্ছে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি এন হয়, এখানে এনটা কত, জিরো, তাই জন্য হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি জিরো। এই যে হোমোজিনিয়াস ফাংশন অফ ডিগ্রি জিরো, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেই জন্য এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে বলা হয়েছে হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ক্লিয়ার, একদম ক্রিস্টাল ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, কোনো ডাউট নেই। চলো নেক্সট কী করবো, তাহলে এটাকে সলভ করবো। এটাকে আমি নেক্সট স্লাইডে লিখে নিয়েছি। সো ডিওয়াই ডিএক্স ডিওয়াই dx is equal to y by x plus tan y by x, কমা দিয়ে লিখছি which is homogeneous, which is homogeneous। এবার যেহেতু এটা হোমোজিনিয়াস হয়েছে, হোমোজিনিয়াস টেস্ট করতে হবে না, চেক করতে হবে না, সেটা আমি আগে অ্যাডভান্স মানে এক্সট্রা আমি তোমাদের বলে দিলাম। শুধু হোমোজিনিয়াস যদি হয়ে যায় তাহলে সলিউশনের অ্যাপ্রোচটা হচ্ছে যে তোমরা কী করবে, পুট y ইকুয়াল টু vx, এটা এই সাবস্টিটিউশনটা তোমরা লিখবে। ওয়াইটা কি, আচ্ছা ওয়াই ইকুয়াল টু ভিএক্স কেন দেবে, কারণ তোমার ইকুয়েশনটা দেখো কীভাবে সাজানো রয়েছে, ডিওয়াই ডিএক্সে, ওপরে ওয়াই নিচে এক্স, তাহলে ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এক্সটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ওপরেরটাকে ডিপেন্ডেন্ট বলে, নিচেরটাকে ইন্ডিপেন্ডেন্ট বলে। সো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইকুয়াল টু ভি ইন্টু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো ডিপেন্ডেন্ট হয়েছে ওয়াই আর ভি ইন্টু ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে এক্স, এবং এই ভিটা কি, ভি হচ্ছে ফাংশন অফ এক্স কমা ওয়াই। কারণটা কি, ভি কিন্তু কনস্ট্যান্ট নয়, ভি কত, ভি হয়ে যাবে তোমার ওয়াই বাই এক্স হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই ভিটা কনস্ট্যান্ট নয়, তাই জন্য এখানে ভি এ কনস্ট্যান্ট রুল অ্যাপ্লাই করবে না। সো দেয়ার ফোর, তাহলে এখান থেকে কী বলতে পারি, সো এই জায়গাটা আমি অমিট করে দিচ্ছি। সো দিস ইমপ্লাইজ ভি ইকুয়াল টু ওয়াই বাই এক্স হয়ে যাবে। সো ভিটা নিশ্চয়ই কনস্ট্যান্ট নয়, ভি হচ্ছে এক্স ওয়াই এর ফাংশন। সো দেয়ার ফোর ডি বাই ডিএক্স, বোথ সাইডে আমি যদি এক্স দিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে এটা কী হবে, ডি বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে দেখো ভি যেহেতু এক্স ওয়াই এর ফাংশন, তাহলে এখানে ডিফারেন্সিয়েশনে কী হবে, প্রোডাক্ট রুল ইউজ করবো। প্রোডাক্ট রুলের ফর্মুলাটা কী ছিল, ইউভি হলে কী হবে, ফার্স্ট ফাংশনকে রাখবো, সেকেন্ড ফাংশনকে ডিফারেন্সিয়েট করবো, সেকেন্ড ফাংশনকে রাখবো, ফার্স্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করবো এবং তাদেরকে অ্যাড করবো। সেখানে ইউটা এই ফার্স্ট ফাংশনকে রেখে দিলাম, সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ কত হয়ে যাবে, ওয়ান, এক্সের ডেরিভেটিভ এক্সের রেসপেক্টে ওয়ান। এবার সেকেন্ড ফাংশন এক্সকে রেখে দিলাম, ফার্স্ট ফাংশন ভি এর ডেরিভেটিভ কত হবে, ডিভি ডিএক্স হবে, কারণ ভি তো আননোন, তাই জন্য ডিভি ডিএক্স লিখে ছেড়ে দিলাম। তাহলে এখান থেকে বলতে পারি যে ডি ওয়াই ডিএক্স হয়ে গেল ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। সো আমার ইকুয়েশানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াইটা রিপ্লেস হয়ে যাবে ভিএক্স দিয়ে,
আর ডি বাই ডিএক্সটা রিপ্লেস হয়ে যাবে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স দিয়ে। সো দেয়ারফর এক্সকিউজ মি, দেয়ারফর ডি বাই ডিএক্স এর জায়গায় আমি লিখতে পারি ভি প্লাস এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্সকে লিখতে পারি কি, যদি ওয়াই ইকুয়াল ভি এক্স হয় তাহলে ওয়াই বাই এক্সটা কী হয়ে যাবে, ভি হয়ে যাবে, আর ট্যান এটা কী হয়ে যাবে, ট্যান ভি হয়ে যাবে। সো দেখো আমার ইকুয়েশনে আর ওয়াই নেই, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াইটা নতুন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ভি দিয়ে রিপ্লেস হয়ে গেছে। এইবারে এটাকে ভেরিয়েবল সেপারেট করে অ্যাজ ইট ইজ সলভ করবো। ফাইনালি সলিউশনে ভিটাকে রিপ্লেস করে দেবো ওয়াই অপন এক্স দিয়ে। চলো এইবারে দেখো, তাহলে এই ভি আর এই ভি বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে যাবে। সো আমরা কী পাচ্ছি, এক্স ডিভি ডিএক্স ইজ ইকুয়াল টু ট্যান ভি। এবারে দেখো এটা ভেরিয়েবল সেপারেট করি, সো ট্যান ভি দিয়ে বোথ সাইডে ডিভাইড করি। সো ডিভি বাই এটা কী হয়ে যাবে, ট্যান ভি, আর এটা কী হয়ে যাবে, ডিএক্স বাই এক্স হয়ে যাবে। ক্রস মাল্টিপ্লাই করলাম, ডিএক্সটা চলে গেল ডান দিকে, তা ডিএক্সটা ক্রস মাল্টিপ্লাই করলে কী হবে, এক্স বাই ডিএক্সটা কী হয়ে যাবে, ডিএক্স বাই এক্স হয়ে যাবে, কোনাকুনি গুণ করলাম, ডিএক্সটা যাবে ওপরে, এক্সটা যাবে নিচে, আর ট্যান ভিটা নিচে নামিয়ে দিলাম। এবং এটাকে লিখতে পারি, ট্যান ভিকে কী লিখতে পারি, কট ভি ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এইবারে দেখো দুটো ভেরিয়েবল কী হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে, ডিএক্সের সাথে এক্সের ফাংশন আর ডিভির সাথে ওয়াইয়ের ভি এর ফাংশন, তাহলে ভেরিয়েবল সেপারেট হয়ে গেছে। ভেরিয়েবল সেপারেশন মিনস ডিএক্সের সাথে এক্স, ডিভির সাথে ভি, দুজনে আলাদা হয়ে গেছে। তাহলে এবার করে দেবো ইন্টিগ্রেট। সো ইন্টিগ্রেটিং, এটাকে ইন্টিগ্রেট করলে এটা হয়ে যাবে ইন্টিগ্রেশন কট ভি ডিভি ইকুয়াল টু, তুমি এটাকে এক সাইডেও আনতে পারো, ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইবারে দেখো এই যে কট ভি ডিভি এর স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশন হচ্ছে লগ সাইন ভি। এবার অনেক স্টুডেন্ট এটাকে মনে রাখতে পারে না, তাদের জন্য আমি শর্টকাটটা বলবো। সো এটাকে ডাইরেক্টলি লিখে দিচ্ছি লগ অফ সাইন ভি, আর এটা হয়ে যাবে লগ এক্স, আর সব দিকে লগ এক্সছে, তাহলে একটা লগ দিয়ে কনস্ট্যান্টের নাম দিয়ে লগ কে দিয়ে দিলাম, পরে এই কনস্ট্যান্টটাকে চেঞ্জ করে নেবো, কারণ তিনটে লগ দিয়ে আসছে, তাহলে কে নিলাম, তাহলে কী হবে, বোথ সাইডে অ্যান্টি লগ নিলে পুরো লগ এক্স ছাড়া এক্সপ্রেশন একটা পেয়ে যাবো, সেটা আরও মানে কম্প্যাক্ট হবে আর দেখতেও ভালো হবে। এবার এই যে ইন্টিগ্রাল কট ভি ডিভির যে আনসারটা লগ সাইন ভি হয়, এটা অনেক স্টুডেন্ট মনে রাখতে পারে না। সো এটাকে যাদের মনে থাকবে ফর্মুলা স্ট্যান্ডার্ড তারা এইভাবে লিখে দেবে, আর আমি বলছি এটাকে তাহলে তোমরা এইভাবেও মনে রাখতে পারো যে ইন্টিগ্রাল কট ভি ডিভি রয়েছে, তো কট ভি ডিভি আছে, তাহলে এটাকে লিখে দাও, কটটাকে কি লিখতে পারো, কস ভি বাই সাইন ভি ডিভি। আর এর আগে অনেকবার বলেছি যদি নিচের ডেরিভেটিভ যদি ওপরে থাকে, দেখো সাইন ভি এর ডেরিভেটিভ কি, কস ভি। সো নিচের ডেরিভেটিভ যদি ওপরে থাকে তাহলে তার ইন্টিগ্রেশনে আনসার হয়ে যাচ্ছে লগ অফ নিচেরটা, সো লগ অফ সাইন ভি। এইবার এটাকে মড দিয়েও লিখতে পারো, মানে লগারিদমিক ফাংশনটা ডিফাইন হয় যখন এদের আর্গুমেন্টটা পজিটিভ হয়, নন নেগেটিভ হয়। সো ওই জন্য এই ভেতরেরটা মডিউলাস সাইন দিতে পারো, মডিউলাস সাইন দেওয়া নেই মানে এটা ইমপ্লাইড যে মডিউলাস রয়েছে। তাহলে এই ফর্মুলাটা হয়ে যাচ্ছে তোমার, যে এইখানেও দেখো আমি সেই ফর্মুলাটা হয়ে যাচ্ছে যে ইন্টিগ্রাল, এটা কীভাবে লিখলাম, ইন্টিগ্রাল এফ এক্স আর ডিভাইডেড বাই এফ এক্স তো রয়েছে, মানে এই যে নিচের এফ এক্সের ডেরিভেটিভ ওপরে আছে সেটাকে এ প্রাইম এক্স লিখছি ডিএক্স, তাহলে এর সব সময় আনসার হয়ে যাবে লগ অফ এফ এক্স। আর ইন্টিগ্রেট করলে একটা তো কনস্ট্যান্ট আছে, এখানে কনস্ট্যান্টটা লিখিনি বিকজ এখানে সব কনস্ট্যান্টকে একসাথে লিখেছি লগকে। তাহলে আমি কি বললাম, নিচের ডেরিভেটিভ যদি ওপরে থাকে তাহলে তার ইন্টিগ্রেশনের আনসারটা হচ্ছে, ফর্মুলাটা হচ্ছে লগ অফ নিচেরটা, নিচে কি ছিল, এফ এক্স ছিল, এখানে নিচে কি আছে, সাইন ভি আছে, সাইন ভি এর ডেরিভেটিভ ওপরে কি আছে, কস ভি আছে, তাহলে এর আনসার হয়ে যাবে লগ অফ সাইন ভি। তাহলে তুমি এইভাবেও এটাকে মনে রাখতে পারো, অথবা অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফর্মুলা এটাকে এইভাবেও মনে রাখতে পারো। আর ডিএক্স বাই এক্সের 1/x ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে লগ এক্স। এইবারে বোথ সাইডে এবারে কী করবে, লগ সাইন ভি তো এখানে রয়েছে, তাহলে এক কাজ করো, এই দুটো লগটা কী আছে, মার্জ হয়ে যাবে, সেটা কী যাবে, লগ কে এক্স হয়ে যাবে। কারণ লগে যদি প্লাস দিয়ে লগগুলো থাকে সেইগুলোকে আমরা প্রোডাক্টে লিখতে পারি, সো লগকে আমরা মার্জ করতে পারি অথবা স্প্লিট করতে পারি, এটা লগের প্রপার্টি। আর এবারে বোথ সাইডে যদি অ্যান্টি লগ নিয়ে নিই তাহলে কী হবে, লগগুলো চলে ক্যান্সেল হয়ে যাবে, সো সাইন ভি ইজ ইকুয়াল টু কী হয়ে গেল, কে এক্স হয়ে গেল। এবার ভিটা কী ছিল, ভি তো তোমার ওয়াই বাই এক্স ছিল, সো সাইন অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু কে এক্স, সাইন অফ ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু কে এক্স। এবার অপশানগুলো দেখে নেওয়া যাক, যে কোন অপশানটা হবে এখানে।
আচ্ছা, আরেকটা জিনিস নোট করো যে আরবিটারি কনস্ট্যান্টটা ওখানে ওরা সি দিয়ে দিয়েছে, আমি কে নিয়েছি এবং সেটা সাইনের সাথে রয়েছে, তাহলে চাপ নেই, ভুল কিছু করিনি, তাহলে এক কাজ করা যাক, এখানে আরবিটারি কনস্ট্যান্টের নামটা এক কাজ করি আমি, সাইন ওয়াই বাই এক্স, তো এখানে এটা আরবিটারি কনস্ট্যান্টের নাম নিলাম 1/cx, যেখানে বলে দিলাম যে কেটা হচ্ছে 1/c, কে যদি কনস্ট্যান্ট হয়, আচ্ছা কেটাকে লিখলাম 1/c, মানে তাহলে 1/cটাও কনস্ট্যান্ট হবে, সো এটাকে লিখে দিচ্ছি কনস্ট্যান্ট, এটা আমি লিখতেই পারি, আরবিটারি কনস্ট্যান্টের নাম আমি আমার মতো করে চেঞ্জ করতে পারি, সো এটাকে লিখে দাও। আচ্ছা, আর যদি এই লাইনটা যদি না বুঝতে পারো তোমরা, অপশানে কী রয়েছে, সি দিয়ে রয়েছে, তো এটাকে এইভাবে করো, মানে এক্সটা বাঁ দিকে রয়েছে, অ্যাকচুয়ালি কোন অপশানটা কারেক্ট হবে তুমি এখান থেকেই বলে দিতে পারবে, সো এখানে এক্স ইকুয়াল টু কী হয়ে যাবে 1/k সাইন ওয়াই বাই এক্স, এইরকম ফর্মে রয়েছে, মানে কি বাঁ দিকে রয়েছে এক্স আর ডান দিকে রয়েছে সি ইন্টু সাইন বা কস কিছু একটা রয়েছে, সো এইখানে এবার এক কাজ করো 1/kটাকে নতুন নাম দিয়ে দাও সি, সো সাইন ওয়াই বাই এক্স, যেখানে 1/kটাকে সি ধরেছি কনস্ট্যান্ট। সো ইন্টিগ্রেশনে কনস্ট্যান্টের ওপর কোনো রেস্ট্রিকশন নেই, তুমি যা খুশি নিতে পারো, কনস্ট্যান্টটাকে অ্যাকর্ডিংলি অ্যাডজাস্ট করো, মানে এমনভাবে লেখো যাতে ওই এক্সপ্রেশনটা একটু সুন্দর দেখতে হয় বা অপশানগুলোর সাথে ম্যাচ করে, বাট এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, তোমার স্টেপসগুলো যদি ভ্যালিড, লজিক, জাস্টিফাইয়েবল হয় তাহলে ওটা কারেক্ট হয়েছে। সো কোন অপশানটা ম্যাচ করছে এই এক্সপ্রেশনের সাথে সেটা দেখে নেওয়া যায়, যে এক্স ইকুয়াল টু সি ইন্টু সাইন ওয়াই বাই এক্স, ওয়াই ওপরে নিচে এক্স, কোন অপশানটা ম্যাচ করছে, সো এক্স ইকুয়াল টু সি, তাহলে আগে তো এক্স ইকুয়াল টু রয়েছে, তাহলে অপশান সিটাও হবে না আর ডিটাও হবে না, কারণ এখানে এক্স ওয়াই রয়েছে, এখানে ওয়াই রয়েছে, অপশান এতেও এক্স রয়েছে, বিতেও এক্স রয়েছে, সি আছে, আর এখানে দেখো প্রোডাক্টে এক্স ওয়াই আছে, কিন্তু আমার কি ছিল এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স ছিল, তাই জন্য এই অপশান এটা কারেক্ট হবে, বিটা হবে না। সো আই হোপ এই সলিউশনটাও তোমরা বুঝতে পেরেছো। এইবারে চলো নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। সো এইগুলো আমি তাহলে ইরেজ করি, নেক্সট কোশ্চেন হবে কোশ্চেন নাম্বার 5। সো কোশ্চেন নাম্বার 5 বলেছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আইএফ, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের শর্ট ফর্ম হচ্ছে আইএফ অফ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিস ইজ, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলা হয়, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে এমন একটা ফ্যাক্টর, দেখো ফ্যাক্টর বলেছি, ফ্যাক্টর সবসময় মিন করে মাল্টিপ্লিকেশন আর টার্ম মিনস করে অ্যাডিশন, সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে কি দিয়ে মাল্টিপ্লাই করলে, কোন ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ইন্টিগ্রেবল ফর্মে চেঞ্জ হবে। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হচ্ছে একটা ক্যাটালিস্ট, মানে ধরে নাও আগে নন ইন্টিগ্রেবল ফর্মে ছিল, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করলে সেটা ইন্টিগ্রেবল ফর্মে চেঞ্জ হয়ে যাবে। এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজটাই হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করার সময় হেল্প করা, কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে সলভ করা মানে কি ডেরিভেটিভসগুলোকে এলিমিনেট করব, আর ডেরিভেটিভস যদি এলিমিনেট না করা যায়, ডেরিভেটিভস কীভাবে এলিমিনেট হবে, ইন্টিগ্রেশন করতে হবে, আর সমস্ত ফাংশন তো ইন্টিগ্রেট করা যায় না, ইন্টিগ্রেবল ফর্মে চেঞ্জ করলে তবে ইন্টিগ্রেট করা যায়। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কাজ হচ্ছে নন ইন্টিগ্রেবল ফর্মগুলোকে ইন্টিগ্রেবল ফর্মে চেঞ্জ করা। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এটাকে ভাবতে পারো যে একটা কেমিক্যাল রিয়াকশানে ক্যাটালিস্টের কাজ করছে, মানে রিয়াকশানটা ইনিশিয়ালি স্টার্ট হচ্ছিল না, কিন্তু ওই ক্যাটালিস্টটা অ্যাড করার ফলে রিয়াকশানটা স্টার্ট হয়ে গেছে অথবা অনেক ফাস্ট হচ্ছে। সো এই ইকুয়েশনে জানতে চেয়েছি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কী হবে। সো এটাকে সলিউশনটা আমি নেক্সট পেজে দেখাচ্ছি। ইকুয়েশনটা আমি লিখে ফেললাম, আগে তোমাকে দেখে চিনতে হবে যে এই ইকুয়েশনটা চেনাশোনা জানাশোনার কারোর মধ্যে পড়েছে কিনা। সো এটা দেখে তোমরা চিনতে পারছো কি না এটা দেখো। সো দেখো চিনতে পারছো কি না, তাহলে এটা কী হয়ে যাবে, ডি বাই ডি এক্স প্লাস সাম ফাংশন অফ এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু কিউ অফ এক্স। এটা কি ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন, ডি বাই ডি এক্স ইন্টু ওয়াই, ওয়াইটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ওয়াইয়ের কোএফিসিয়েন্ট হচ্ছে পি এক্স আর আর এইচ এসে থাকবে কিউ এক্স, এক্সটা কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন এবং ফার্স্ট অর্ডার স্ট্যান্ডার্ড লিনিয়ার ইকুয়েশন। স্ট্যান্ডার্ড কেন, কারণ ডি বাই ডি এক্সের কোএফিসিয়েন্ট কত +1, যদি না হতো +1, লেটস সে 2 ছিল, এখানে এক্স ছিল, তাহলে আগে আমি ডিভাইড করবো বোথ সাইডে, তারপরে পি আর কিউ এর নামকরণটা করবো এবং কিউটা থাকবে ডান দিকে আর এইচ এসে, যদি কিউটা এল এইচ এসে থাকতো তাহলে ইকুয়াল টু ডান দিকে নিয়ে যেতাম মাইনাস সাইন দিয়ে, তারপরে আমি পি আর কিউ এর ভ্যালুটাকে ডিসাইড করতাম। তাহলে এইরকম স্ট্যান্ডার্ড ফর্মের সাথে যদি কম্পেয়ার করে, এটা লিনিয়ার কেন আগে ফার্স্ট অফ অল বলে দিই যে এই যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ওয়াই এর পাওয়ার 1
ডিওয়াই ডিএক্স এর পাওয়ার 1, এরা দুজনে প্রোডাক্টে নেই। সো লিনিয়ার কখন হয়? যখন ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড ডেরিভেটিভসের পাওয়ার এক্স্যাক্টলি 1 হবে এবং কোনো প্রোডাক্ট থাকবে না। তো এদের পাওয়ার এক্স্যাক্টলি 1 হয়েছে, কোনো প্রোডাক্ট নেই, এবং কোএফিসিয়েন্ট হিসেবে ফাংশন অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আসতে পারে। সো এখানে কোএফিসিয়েন্টটা +1, তার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এখানে কোএফিসিয়েন্টটা রয়েছে এইটা -3x² / 1 + x³ মানে px, এটা কনস্ট্যান্ট হতে পারে, ভেরিয়েবলও হতে পারে। আর যা রিমেনিং পড়ে থাকবে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ফাংশন, সেটাকে RHS-এ লেখা হবে। তাহলে বলো এই দুটো একদম সেম তো? তাহলে এই দুটোকে যদি আমি কম্পেয়ার করি, তাহলে p এর ভ্যালুটা হচ্ছে এইটা আর কিউটা হচ্ছে এইটা। যদি এটা ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশন হয়ে যায়, তাহলে তার IF এর ফর্মুলা হচ্ছে IF = e⁻∫ p dx, মানে কি y এর যে কোএফিসিয়েন্টটা সেটাকে আমি ইন্টিগ্রেট করব আর তাকে e এর পাওয়ারে লিখব, এক্সকিউজ মি, তাকে আমি e এর পাওয়ারে লিখবো, তাহলে আমি কি পেয়ে যাব? IF পেয়ে যাব, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেয়ে যাব। সো এটাই হচ্ছে ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করার ফর্মুলা। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি চেঞ্জ হয়, তার স্ট্যান্ডার্ড ফর্ম যদি চেঞ্জ হয়ে যায়, তার ডিফারেন্ট ফর্মুলা রয়েছে। তোমাদের সিলেবাসে কেবলমাত্র ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনেরই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে বলেছে। তাহলে আগে ইকুয়েশনকে স্ট্যান্ডার্ড ফর্মে নিয়ে আসতে হবে। লেটস সে তোমার এখানে 1 + x³ এর সাথে প্রোডাক্টে আছে, তখন কিন্তু p এর ভ্যালু -3x² বলা যাবে না। সেখান থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি বার করো ভুল আসবে, বিকজ ডিওয়াই ডিএক্স এর কোএফিসিয়েন্টটাকে +1 করতে হবে। তাহলে এখান থেকে যদি আমি এর সাথে কম্পেয়ার করি, তাহলে পিটা এটা পেয়ে যাচ্ছি। সো দেয়ারফোর গিভেন ইকুয়েশনের IF-টা তাহলে কী হয়ে যাবে? দেয়ারফোর IF will be e⁻∫ -3x² / 1 + x³ dx, কারণ এই পিটা কি -3x² / 1 + x³। দেখো স্ট্যান্ডার্ড ফর্মে প্লাস সাইন আছে, তাহলে এখানে পিটা বলার সময় মাইনাসটাকে নিয়ে বলতে হবে, মাইনাসটা ছাড়লে হবে না। এইবার এটাকে চলো এই ইন্টিগ্রেশনটাকে এবার ইভ্যালুয়েট করা যায়। এইটাকে এবারে ইভ্যালুয়েট করতে গেলে একটু ভেবে করতে হবে। সো e⁻∫ আমি লিখছি 3x² dx / 1 + x³, মাইনাসটাকে আমি বাইরে বার করে নিলাম, e এর পাওয়ার। এইবার আমি এটাকে লিখছি ইন্টিগ্রাল e⁻d of 1 + x³ upon 1 + x³। এইবার তোমরা সবাই এক্ষুনি চেঁচাবে যে স্যার এটা কী লিখলেন? 3x² dx-কে আপনি কেন 1 + x³ লিখতে গেলেন? এটা দেখো ডিনোমিনেটারে কি আছে? 1 + x³ আছে, তাহলে আমি ওপরেও d এর ভেতরে 1 + x³ জেনারেট করলাম। আগে আমি বলি যে এটাকে আদৌ কি এটা লেখা যাবে? সেটা কি লেখা যায়? তো চলো এটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি d dx of 1 + x³ তোমাদের কাছে জানতে চাইছো যে 1 + x³ এর ডেরিভেটিভ কত, তাহলে 1টা কি কনস্ট্যান্ট, তাহলে 0 হয়ে যাবে, আর x³ এর ডেরিভেটিভ কী হয়ে যাবে? 3x² হয়ে যাবে। এর বোথ সাইডে যদি আমি dx দিয়ে অপারেট করি, তাহলে এটা কী হয়ে যাবে? 1 + x³ = এটা কী হয়ে যাবে? 3x² dx হয়ে যাবে। তাহলে দেখো 3x² dx-কে আমি লিখতে পারি d of x³ 1 + x³, 3x² dx-কে লিখতে পারি d of 1 + x³। আরেকদিন তোমরা বলতে পারো স্যার এখানে তাহলে আপনি 1 কেন নিলেন? এখানে 2ও নিতে পারতেন, 2 + x³ লেখা যেত 0, কারণ কনস্ট্যান্ট তো, 0 + 3x², তাহলে এটা 3x² dx হতো। তাহলে এই জায়গাটা দেখো নিচে যেহেতু 1 ছিল, তাই জন্য ওপরে আমি 1 লিখেছি। এই জায়গাটা নিচে যদি 2 হতো, তাহলে এই জায়গাটা 2 লিখতাম, নিচে 3 হলে এই জায়গাটা আমি 3 লিখতাম, বিকজ কি যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, c যদি কনস্ট্যান্ট হয় কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, সো নিচে যদি c হতো এখানে আমি c নিতাম। তাহলে দেখো এটা নিচেরটার ওপরেরটা ম্যাচ করেছে, এই যে 1 + x³ আর 1 + x³। তাহলে দেখো dx / x, এটাকে কিছু কোনো জন্য y ভাবো, dy upon y, 1/y এর ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কত হবে? log y হবে। সেখান থেকে এটা বলতে পারি এটা হয়ে যাবে তোমার e⁻⁻log of 1 + x³। কারণটা কি? ফর্মুলাটা কী ছিল? ইন্টিগ্রাল dx / যদি x হয় তাহলে কী লিখতে? log x লিখতে। সো এখানে x হলে এখানেও x ছিল, তাহলে এই জায়গাটা ধরুন d of box হয়ে গেছে, বক্সের ভেতরে ধরুন তুমি রয়েছো, d of u / u, তাহলে কী হয়ে যাবে? log u হয়ে যাবে, সেই ইউটা হচ্ছে তুমি। তাহলে ওপরে নিচে দেখো সেম যদি হয়, তাহলে তার ইন্টিগ্রেশনের ফর্মুলা হয়ে যাচ্ছে log of সেই জিনিসটা। তাহলে নিচে যেহেতু 1 + x³ ছিল, তাহলে ওপরেও আমি 1 + x³ লিখেছি, d of 1 + x³। তাহলে এটাকে যদি t ভাবো, তাহলে dt/t হলে কী হয়? log t হয়, আর t নিচে 1 + x³। তাই জন্য আমি এটাকে অ্যারেঞ্জ করেছি এই ফর্মে। ক্লিয়ার? এইবারে এরপরেও যদি তোমরা না বুঝতে পারো যে আমি এটা কীভাবে লিখলাম, এইভাবে এক্স্যাক্ট যদি তোমাদের মাথায় যদি না আসে, তোমাদের মাথায় যদি ক্লিক না করে, এক্সামে যদি তোমরা ব্ল্যাক আউট হয়ে যাও, মানে পুরোটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে, ভাবতে পারছো না, ইন্টিগ্রেশনে সাবস্টিটিউশন মেথড করেছে তো, 1 + x³ তোমরা u বা t পুট করবে, সেখান থেকে এটাকে সলভ করবে, তারপরে যে সাবস্টিটিউশনটা নিয়েছো u বা যদি t নাও, সেই u বা t এর ভ্যালুটা x এর টার্মসে বসিয়ে দেবে, তাহলে তোমার আনসার চলে আসবে। এইবারে এটাকে আমি লিখছি e⁻∫
লগ অফ 1 প্লাস এক্স কিউব তার পাওয়ার -1 হয়ে যাবে। মানে এই লগের সামনে লগের কোএফিসিয়েন্টটাকে আমি সেই লগের আর্গুমেন্টের পাওয়ারে নিয়ে যেতে পারি এবং পাওয়ারটাকেও লগের সামনে নামিয়ে আনতে পারি। এইবার এটাকে লিখে দিচ্ছি 1 প্লাস এক্স কিউব পাওয়ার -1, তাহলে এটা কী হয়ে যাবে ফাইনালি 1/1 প্লাস এক্স কিউব। এই যে পাওয়ার নেগেটিভ হলে সেটা কী হয় রেসিপ্রোকালে চলে যায় 1/1 প্লাস এক্স কিউব। এবারে কোশ্চেন হচ্ছে যে ই এর পাওয়ারে এখানে লগ যখন লিখেছি লগে কিছু নেই মানে কী হয় লগ টু দ্য বেস ই, মানে লগ ইন জেনারেল ওটা ন্যাচারাল লগ হয় আনলেস আদারওয়াইজ স্টেটেড, মানে যতক্ষণ না আলাদাভাবে বলা হচ্ছে বেসটা কি আমরা ডিফল্ট বেস ধরে নেবো ই। তো এইটা দেখো এইটা সমান সমান এটা কী করে লিখলাম, এর আগে আমি বলেছিলাম এই প্রপার্টিটার নাম আমি দিয়েছিলাম, এই প্রপার্টির নামটা কী ছিল স্বচ্ছ ভারত প্রপার্টি। কেন বলেছিলাম বাঁ দিকে অনেক নোংরা থাকবে, ডান দিকে সব পরিষ্কার হয়ে একটা সুন্দর একটা ভ্যালু পেয়ে যাবে। সো সেইটা প্রপার্টির নাম কি এ টু দ্য পাওয়ার লগ এ এম যদি হয় তাহলে এটা এম হয়ে যাবে, মানে কি বেসে এ পাওয়ারে যে লগ আছে সেই লগেরও বেস এ, আর এম যদি হয় লগের আর্গুমেন্টটা তাহলে ফাইনালি এটাকে সিম্পলিফাই করলে এম পেয়ে যাবে। মানে এখানে ধরুন 2 আছে, এখানেও বেসে 2 আছে, আর এই জায়গাটা 3 আছে, তাহলে ফাইনাল আনসারটা 3 হবে। ওই জন্য এর নাম দিয়েছিলাম আমি স্বচ্ছ ভারত প্রপার্টি। কেন দিয়েছিলাম বাঁদিকে দেখো অনেক নোংরা আছে, সব নোংরা পরিষ্কার করে ডান দিকে শুধু এমটা পড়ে রয়েছে। তাহলে এখানে এ এর কাজটা করছে ই আর এম এর কাজটা করছে 1 প্লাস এক্স কিউব টু দ্য পাওয়ার -1। সো এটা এম হয়ে গেল, পাওয়ার নেগেটিভ হলে এটা রেসিপ্রোকালে চলে যাবে। সো দেওয়ার পর আমি বলতে পারি আমার গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশানের আইএফটা হয়ে যাবে এবারে 1/1 প্লাস এক্স কিউব 1/1 প্লাস এক্স কিউব। সো আইএফটা এবারে দেখে নিই 1/, সো এটা তো হবে না, এটাও হবে না, এটাও হবে না, অপশান ডিটা। এটা আমি এক্সপ্লেন করছি 10 মিনিটস ধরে, বাট তোমাদের এটা 10 থেকে 15 সেকেন্ডই লাগার কথা যদি আইডিয়ার আন্ডারস্ট্যান্ডিংটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে এবং দেখে যদি চিনতে পারো। সো আই হোপ এটা বুঝতে পেরেছো। এবার কোশ্চেন নাম্বার আমি চলে যাচ্ছি 6-এ। সো 5টা বোঝানো গেছে, এবার কোশ্চেন নাম্বার 6-এ যাওয়া যায়। এবারে বলছে দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ y ইকুয়াল টু এ বি টু দ্য পাওয়ার এ y ইকুয়াল টু এ ই টু দ্য পাওয়ার bx। এ আর বিটা কি, এ আর বি হচ্ছে প্যারামিটার্সকে বলা হয় আরবিটারি কনস্ট্যান্ট। সো আমি আরবিটারি কনস্ট্যান্ট বলি আর প্যারামিটার বলি একই জিনিস, বোথ অফ দেম আর সিনোনিমাস টু ইচ আদার। সো ইন্টারচেঞ্জেবলি এটাকে ইউজ করা যাবে। সো y ইকুয়াল টু এ ই টু দ্য পাওয়ার bx যদি হয় তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিখতে বলেছে, মানে এইটা হচ্ছে ফ্যামিলি অফ কার্ভস। কেন এ আর বি তো প্যারামিটার, যত চেঞ্জ হবে ডিফারেন্ট কার্ভস জেনারেট হবে, সেই ফ্যামিলি অফ কার্ভসের ডিফারেন্সিয়াল ইকুয়েশন জানতে চেয়েছি। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কীভাবে বার করবো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন পেতে গেলে কী করতে হবে ডিফারেন্সিয়েট করতে হবে, কারণ ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেরিভেটিভ থাকে। এবারে কতবার ডিফারেন্সিয়েট করবো, দুবার ডিফারেন্সিয়েট করবো। কেন দুবার করবো, কেন দুখানা প্যারামিটার রয়েছে, তাহলে আমার রিকোয়ার্ড ফাইনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডারটা 2 হবে, মানে d2/dx2 প্রেজেন্ট থাকবে। কারণটা হচ্ছে একটা ফর্মুলা রয়েছে যে অর্ডার অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ইজ ইকুয়াল টু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্টস। তাহলে এখানে নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্টস বলি বা নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার বলি, সেটা দুখানা রয়েছে। তাহলে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের রিকোয়ার্ড অর্ডার হবে 2, মানে আমার d2/dx2 ইকুয়েশনে থাকবে প্রেজেন্ট। এবার এখানে দেখো y1 y2 লিখে রেখেছে। সো ফার্স্ট অফ অল তোমাকে বলে রাখি যে y এর নিচে 1 এটা হচ্ছে dy/dx, এটা শর্ট নোটেশন ইউজ করা হয়েছে, আর y এর নিচে সাফিক্সে 2 হচ্ছে, এটা মানে হচ্ছে d2/dx2। যেহেতু নাম্বার অফ ইন্ডিপেন্ডেন্ট আরবিটারি কনস্ট্যান্ট দুটো রয়েছে তাহলে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশনের অর্ডার 2 হবে। তাহলে প্রত্যেক কটা অপশানে y2 তো থাকতেই হবে, y3 হলেও চলবে না আর শুধু y1 হলেও চলবে না, এক্স্যাক্টলি না y1 থাকতে পারে, মানে y2 থাকবে তার সাথে y1 আসতে পারে, নাও আসতে পারে, বাট y3 যেন না হয়, আর y2 থাকতেই হবে। সো অপশান এতে y2 রয়েছে, বিতে রয়েছে, সিতেও রয়েছে আর ডিতেও রয়েছে। তাহলে অপশান দেখে কোনো অপশানকে এলিমিনেট করা যাবে না। যদি ধরুন অপশান এতে রয়েছে y2 আর বাকি অপশানগুলোতে y2 নেই অথবা y3 রয়েছে, তাহলে সেই অপশানগুলো অটোমেটিকলি রিজেক্ট হয়ে যাবে। সো অপশান দেখে এখানে রিজেক্ট করা গেল না। চলো তাহলে এর সলিউশনটাই দেখে নেওয়া যাক। সো নেক্সট স্লাইডে এর সলিউশনটা আমি দেখাচ্ছি। সো গিভেন বলে আমি লিখে রেখেছি। এবার এই গিভেন যে রিলেশনটা দেওয়া রয়েছে সেটাকে আমি ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে এক্স এর রেসপেক্টে যদি আমি ডিফারেন্সিয়েট করি বাঁদিকে কী পেয়ে যাবো, dy/dx পেয়ে যাবো। সো dy/dxটা কী হয়ে যাবে, এ তো কনস্ট্যান্ট অ্যাজ ইট ইজ, ই টু দ্য পাওয়ার mx এর ডেরিভেটিভ কী হয়, ই টু দ্য পাওয়ার mx এর ডেরিভেটিভ হচ্ছে m ই টু দ্য পাওয়ার mx, ওই পাওয়ারের এমটা নিচে বেসে নেমে আসবে। সো এটা এম এর কাজ কে করছে, বি করছে, সো বি ই টু দ্য পাওয়ার bx হয়ে যাবে। আচ্ছা, তারপরে কী বলবো dy/dx এর কোশ্চেন অপশানগুলোতে দেখো y1 দিয়ে রিপ্রেজেন্ট করছে। সো dy/dx বারবার না লিখে আমি y1 লিখছি।
সো y1, এবার এটাকে রিঅ্যারেঞ্জ করে লিখছি b a e টু দ্য পাওয়ার bx, তাহলে এটাকে একটা নাম দিয়ে দেওয়া যাক 1 নম্বর। এবার দেখো আমি ভিটাকে আগে লিখলাম, এটাকে পরে লিখলাম, তাহলে a e টু দ্য পাওয়ার bxটা কী ছিল, a e টু দ্য পাওয়ার bxটা আমার y ছিল, তাহলে এখানে লিখে দিলাম by। আচ্ছা তোমরা বলতে পারো যে স্যার এরকম আপনি কেন করছেন, আমার টার্গেটটা কি আরবিটারি কনস্ট্যান্টগুলোকে সরিয়ে দেওয়া, তাহলে দেখো এইটাকে যদি আমি এইটা দিয়ে y দিয়ে সাবস্টিটিউট করি তাহলে দেখো এটা চলে গেছে, বিটা পড়ে আছে, বিটাকেও সরাতে হবে। ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করা মানে কি, গিভেন ফ্যামিলি অফ কার্ভস থেকে আরবিটারি কনস্ট্যান্টটাকে এলিমিনেট করবো, ডেরিভেটিভগুলোকে ইন্ট্রোডিউস করবো। সো এটা কী হয়ে যাচ্ছে, y1 ইজ ইকুয়াল টু by হয়ে যাচ্ছে। আচ্ছা তাহলে এখানে লিখে দিচ্ছি বাই 1। এইবারে এটাকে আমি নাম দিচ্ছি 2, আর 2টাকে তাহলে আরেকবার করে ডিফারেন্সিয়েট, কারণ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ লাগবে। সো ডিফারেন্সিয়েটিং টু উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, কী পাবো, তাহলে এটা কী হয়ে যাবে, y2 হয়ে যাবে, আর ইজ ইকুয়াল টু by1 হয়ে যাবে। আচ্ছা y2 কী করে হলো, আবার এখানে বুঝিয়ে দিচ্ছি, 2 নম্বরটাকে আমি এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করছি, তো সো এটা কী হয়ে যাবে, dx অফ y1 হয়ে যাবে, আর y1টা কী ছিল, dx অফ dy dx হবে, আর dx অফ dy dxটা কি, d2y dx2, এটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ হয়ে যাবে d2y dx2, আর d2y dx2টা কি, এটাকে তো লিখেছিলাম y2, এটাকে তো লিখেছিলাম y2। সো আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছো। সে এই 2 নম্বরটাকে যদি আমি x দিয়ে ডিফারেন্সিয়েট করি তাহলে y1টা y2 হয়ে যাবে, আর এটা কী হয়ে যাবে, by1 হয়ে যাবে। এবার বিটাকে তো সরাতে হবে, এই বিটাকে সরাতে গেলে আর ফার্দার ডিফারেন্সিয়েশন করা যাবে না। আবার তোমরা বলতে পারো স্যার আমরা তো এইভাবে সরাতে পারতাম যে y1 ডিভাইডেড বাই y করলাম, আর রাইট হ্যান্ড সাইডে শুধু কনস্ট্যান্ট হয়ে গেল, তারপরে যখন এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করবো রাইট হ্যান্ড সাইডটা 0 হয়ে যাবে, সেটা দিয়েও করা যাবে। কিন্তু কী হবে, বাঁ দিকে কোসেন্ট রুলটা অ্যাপ্লাই করতে হবে, u বাই ভিটা অ্যাপ্লাই করতে হবে, সো সেটা দিয়েও করতে পারো, আমি এইভাবে করছি। সো y2 ইকুয়াল টু by1, এবার y1টা কত পেরেছো, y1 হয়ে যাচ্ছে তোমার, y1টা কী রয়েছে, by রয়েছে। সো তাহলে এখান থেকে বিটাকে এলিমিনেট করতে হবে সামহাউ বিটাকে, তাহলে এক কাজ করি, y2 অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম, y1টাও ছেড়ে দিলাম, বিটাকে আমি লিখতে পারি y1 বাই y বাই 2, ভালো করে দেখো যে বিটাকে রিপ্লেস করতে হবে, তো বিটাকে লিখছি y1 ডিভাইডেড বাই y, এই yটাকে নিচে নামিয়ে এলাম, তাহলে বি এর জায়গায় লিখছি y1 বাই y। তাহলে এইবারে বলো কি আমার এক্সপ্রেশনে কোথাও কি আরবিটারি কনস্ট্যান্ট আছে, নেই, তাহলে এটাই হচ্ছে আমার রিকোয়ার্ড ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এইবার এটাকে আমি সিম্পলিফাই করে রিঅ্যারেঞ্জ করে সুন্দর করে একটা ভালো ফর্মে লিখবো, অথবা যে অপশানটা মানে গিভেন অপশানের সাথে ম্যাচ করাবো। তাহলে এক কাজ করা যাক, এটাকে লিখছি y2 মানে y দিয়ে ক্রস মাল্টিপ্লাই করলাম y1 ইন্টু y1, এটা হয়ে যাবে তোমার y1 এর স্কোয়ার, ঠিক আছে। এবার অপশানগুলোতে এইটাই মানে এবার এইটাকে তুমি মাইনাস দিয়ে ইকুয়াল টু 0 করতে পারো, এটাকে ডান দিকে নিয়ে যেতে পারো, সেগুলো তোমার পর, এটাকে আগে লেখো এটাকে পরে লেখো, ব্যাস এটা আমার চলে এসছে। আর এটাকে যদি স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে তাহলে এটা এইরকম হতো, y d2y dx2 ইজ ইকুয়াল টু dy dx। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মে লেখা, এই সেম জিনিসটাকে লেখা হয়েছে y1 y2 দিয়ে, যেখানে y1 রিপ্রেজেন্ট করছে dy dx, y2 হচ্ছে d2y dx2। অপশানে y1 y2 রয়েছে, এবার চলো দেখে নেওয়া যে কোন অপশানটা কারেক্ট হবে। সো y2 ইকুয়াল টু y1 স্কোয়ার, y2, আচ্ছা y2 y1 হবে না, y1 হবে না, y2 আর y2, সো y2ও হবে না, কেন এটা স্কোয়ার রয়েছে। অপশান বিটা দেখো, y2 ইকুয়াল টু y1 স্কোয়ার, এখানে কি রয়েছে y2 স্কোয়ার ইকুয়াল টু y1, মানে কি y1 y2টা সোয়াপ হয়ে গেছে, সেটা চলবে না, y2 ইকুয়াল টু y1 স্কোয়ার। একবার দেখে নাও, একবার একটু দেখে নাও, y2 ইকুয়াল টু y1 স্কোয়ার, তাই জন্য কোন অপশানটা কারেক্ট হবে, অপশান বিটা কারেক্ট হবে। সো আই হোপ এই সলিউশনটাও তোমরা বুঝতে পেরেছো। এবার চলো নেক্সট সলিউশনে চলে যাওয়া যাক। সো নেক্সট সলিউশনটা তোমাদের হয়ে যাবে লাস্ট কোশ্চেন। আমি জানি যে তোমরা বোর হয়ে গেছো, আর এত দূর অবধি যদি তোমরা এসে গেছো, এত দূর অবধি যদি লেকচারটা দেখছো এতক্ষণ অবধি, তার মানে তোমরা সিরিয়াস ডেডিকেটেড স্টুডেন্টস, তোমাদের যে হার্ড ওয়ার্ক যে পরিশ্রমটা সেটা কিন্তু ব্যর্থ যাবে না। সো আরও 5 মিনিট আমার সাথে বেয়ার করো এবং এই সলিউশনটা দেখে নেওয়া যায়। সো এই কোশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য জেনারেল সলিউশন অফ দিস। এবার এই কোশ্চেনে কোনো অপশান নেই, সো এটা ছিল ডেসক্রিপটিভ কোশ্চেন।
ডেসক্রিপটিভ, এটা হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন এবং এটার নাম্বার ছিল 2 নাম্বার। ঠিক আছে, ডেসক্রিপটিভ কোশ্চেন 2 মার্কসের ছিল, এর আগেরগুলো সবগুলো ছিল এমসিকিউ নেচার, সিঙ্গেল কারেক্ট। তো অসুবিধা নেই, ডেসক্রিপটিভ দিয়েছে তো কী হয়েছে, এই কোশ্চেনের সাথে আমি 4টে অপশান জুড়ে দেবো আর 3টে অপশান থাকবে রং, আর যেটা কারেক্ট আনসার এই কোশ্চেনে বেরোবে সেইটা হবে আরেকটা অপশান। সো ডেসক্রিপটিভ কোশ্চেনটাও করে নেওয়া যাক। সো এখানে এর সলিউশনটা জানতে চেয়েছে কী হবে, চলো এই সলিউশনটা নেক্সট পেজে দেখা যাক। নেক্সট স্লাইডে এক্স প্লাস ওয়াই লগ ওয়াই ডি ওয়াই ইকুয়াল টু ওয়াই ডি এক্স দেওয়া রয়েছে, তার এটাকে আমি রিঅ্যারেঞ্জ করে লিখবো এক্স ডিওয়াই, এই যে এক্স ডিওয়াই এটাকে আমি ওপেন করে দিচ্ছি, লগ ওয়াই ডিওয়াই ওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এইবার এই দুটোকে আমি একসাথে ক্লাব করে লিখছি। সো এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স এটাকে একসাথে রাখলাম, লগ ওয়াই ডিওয়াই এটাকে আলাদা রাখলাম। এবার তোমাদের প্রশ্ন হতে পারে স্যার এটাকে আপনি আলাদা একসাথে কেন করলেন, এটাকে একসাথে এই জন্য করলাম, দেখো ডিওয়াই এর সাথে এক্স এর ফাংশন রয়েছে তাহলে এটা নন ইন্টিগ্রেবল, ডিএক্স এর সাথে ওয়াই এর ফাংশন রয়েছে নন ইন্টিগ্রেবল, বিকজ ডিএক্স এর সাথে এক্স এর ফাংশন ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন হলে ইন্টিগ্রেট করা যায়। এইখানে দেখো কিন্তু ডিওয়াই এর সাথে ওয়াই এর ফাংশন রয়েছে তাহলে এটাকে ইন্টিগ্রেট করা যাবে, ওই জন্য এটাকে আলাদা করলাম। ইন্ডিভিজুয়ালি ফার্স্ট টার্ম আর লাস্ট টার্মটা নন ইন্টিগ্রেবল ফর্ম, কিন্তু এদেরকে একসাথে মিশিয়ে এই এক্সপ্রেশনটা লেখা যাবে যেটা কিনা ইন্টিগ্রেবল ফর্ম হয়ে যাবে, ডি অফ এক্স কমা ওয়াই প্লাস লগ অফ ওয়াই ডিওয়াই। এইবারে দেখো এই দুজনে নন ইন্টিগ্রেবল ছিল কিন্তু এদেরকে মার্জ করে আমি ডি অফ এক্স কমা ওয়াই লিখলাম, এরা ইন্টিগ্রেবল ফর্ম। সো তোমরা অ্যাজ এ স্ট্যান্ডার্ড ফর্মুলা মুখস্থ রাখো যে এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স কোথাও যদি দেখতে পাও তাহলে লিখবে ডি অফ এক্স ওয়াই, এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স কোথাও যদি দেখতে পাও তাহলে লিখবে ডি অফ এক্স ওয়াই। এবার তোমরা বলতে পারো স্যার এটা তো আমি কেন লিখবো, আমি এটা বিশ্বাস করতে চাইছি না যে এটা সত্যি ডি অফ এক্স ওয়াই হবে। তাহলে তোমাদের জন্য আমি প্রুফটা দিয়ে দিচ্ছি যে যদি আমি তোমাকে বলতাম যে যদি আমি তোমাকে বলতাম যে এইটা বার করো ডি ডিএক্স অফ এক্স ওয়াই, তাহলে কী করতে, এখানে ডিফারেন্সিয়েশনে তোমরা প্রোডাক্ট রুলটা অ্যাপ্লাই করতে। প্রোডাক্ট রুল কী ছিল, ফার্স্ট ফাংশনকে রেখে দিলাম, সেকেন্ড ফাংশনকে ডিফারেন্সিয়েট করবো এক্স এর রেসপেক্টে, তাহলে কী হবে ডিওয়াই ডিএক্স প্লাস সেকেন্ড ফাংশন ওয়াইকে রেখে দিলাম, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ 1 হয়ে যাবে। এইবারে বোথ সাইডে আমি ডিএক্স দিয়ে যদি অপারেট করে দিই, সো ডি অফ এক্স কমা ওয়াই কী হয়ে যাবে এক্স ডিওয়াই হয়ে যাবে, আর প্লাস এটা কী হয়ে যাবে ওয়াই ইন্টু 1 ওয়াই হবে, আর ডিএক্স হয়ে যাবে ওয়াই ডিএক্স হয়ে যাবে। বোথ সাইডে যদি ডিএক্স দিয়ে অপারেট করি, সো কোথাও যদি এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স দেখতে পাও তাহলে সেটাকে লিখবে ডি অফ এক্স ওয়াই, অথবা এটা আগে পরে হতে পারে, প্লাস সাইন আছে তো আগে পরে হতেই পারে। সো এক্স ডিওয়াই প্লাস ওয়াই ডিএক্স ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই, সেটা আমি লিখলাম। এটা লেখার লাভটা কী হলো, এটা দেখো ইন্টিগ্রেবল ফর্ম হয়ে গেল, কারণ ইন্টিগ্রাল ডিএক্স হলে এক্স হয়, তাহলে ইন্টিগ্রাল ডি অফ সামথিং হলে সেই সামথিংটা হয়ে যাবে। এইবারে যদি আমি ইন্টিগ্রেট করি, সো ইন্টিগ্রেটিং কী হয়ে যাবে ডি অফ এক্স ওয়াই প্লাস লগ ওয়াই ডিওয়াই ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আছে সেটাকে আমি সি বললাম। এইবার এই ইন্টিগ্রেশনটা কী হবে, এই ইন্টিগ্রেশনটা দেখো কী হয়ে যাবে, এটা হয়ে যাবে এক্স ওয়াই, কারণ ইন্টিগ্রাল ডিএক্স দেখো এর মাঝে ইন্টিগ্রাল আর ডি এর মাঝে কিছু নেই তো, তাহলে এরা দুজনে কি ক্যান্সেল হয়ে যাবে, নালিফাই করবে একে অপরকে, কেন বিকজ এরা রেসিপ্রোকাল টু ইচ আদার। ইন্টিগ্রাল ডিএক্স কী হয় এক্স হয়, তাহলে ইন্টিগ্রাল ডি অফ সামথিং কী হয়ে যাবে সামথিং হয়ে যাবে, সো এটা এক্স ওয়াই হয়ে গেল। দেখো আগের ইন্ডিভিজুয়ালি এরা নন ইন্টিগ্রেবল ছিল কিন্তু এদেরকে মিশিয়ে ডি অফ এক্স ওয়াই লিখলাম, ইন্টিগ্রেবল ফর্ম হয়ে গেল। প্লাস এই জায়গাটা দেখো লগ ওয়াই এর কোনো ইন্টিগ্রেশন নেই, লগ ওয়াই এর কোনো ইন্টিগ্রেশন নেই, লগ ওয়াই এর ডিফারেন্সিয়েশন আছে, সেটা হচ্ছে 1/y। সো এইখানে কি করব আমরা ইন্টিগ্রেশন বাই পার্টস অ্যাপ্লাই করব, ফার্স্ট ফাংশন আর সেকেন্ড ফাংশন নেবো। তাহলে এখানে দেখো শুধু লগ ওয়াই রয়েছে, এবার তোমরা বলতে পারো স্যার ফার্স্ট ফাংশনটা আমি দেখতে পাচ্ছি না, সেখানে কিছু নেই মানে আরেকটা ফাংশনকে তুমি নিয়ে নাও 1, সো এটা কী হয়ে যাবে, এটাকে লিখতে পারি। তাহলে চলো এটাকে আমি আগে রাফে ক্যালকুলেট করে দিচ্ছি, তারপরে তোমাদের আমি সলিউশনটা এখানে লেখাচ্ছি। তো এই জায়গাটা আমি দেখে দিচ্ছি এর সলিউশনটা, একবার এটা দেখে নাও। সো ইন্টিগ্রাল লগ ওয়াই ডিওয়াই রয়েছে তো, তাহলে এক কাজ করো এটাকে লেখো লগ ওয়াই অ্যাজ ইট ইজ ইন্টু 1 ডিওয়াই, এটা ওয়াই হবে, সো এটাকে ওয়াই লেখো। এইবারে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি, ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলাটা কী ছিল, ইউটাকে রেখে দিলাম, সো লগ ওয়াই অ্যাজ ইট ইজ, ভি এর ইন্টিগ্রেশন ডিওয়াই হয়ে যাবে, কারণ 1 ডিওয়াই হয়, মাইনাস ইন্টিগ্রাল ডি ডিওয়াই অফ কী হয়ে যাবে ইউ এর ডেরিভেটিভ হবে, সো লগ ওয়াই
ইন্টিগ্রাল কি হয়ে যাবে ডি বাই হয়ে যাবে, এদের হোল ইন্টিগ্রেশন হবে, সো ডি বাই হয়ে গেল। সো এটা কি হয়ে যাবে ইন্টিগ্রাল ডি বাই হলে কি হবে ওয়াই হবে, সেটা হয়ে যাবে ওয়াই লগ ওয়াই মাইনাস ইন্টিগ্রাল এটা কি হয়ে যাবে লগ ওয়াই এর ডিফারেন্সিয়েশন 1/y আর লগ ডি বাই এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে ওয়াই হয়ে যাবে, ডি বাই হয়ে যাবে। এবার এই ওয়াই ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি হবে আলটিমেটলি ওই জায়গাটা কি হবে, আলটিমেটলি ওই জায়গাটা 1 হয়ে যাবে। সো এটা হয়ে যাচ্ছে তোমার ওয়াই লগ ওয়াই মাইনাস ওয়াই হবে একটা, কারণ ডি ওয়াই এর ইন্টিগ্রেশন ওয়াই। সো ইন্টিগ্রাল লগ ওয়াই ডি ওয়াই এর আনসারটা হচ্ছে ওয়াই লগ ওয়াই মাইনাস ওয়াই। সো ওয়াই লগ ওয়াই মাইনাস ওয়াই, ওয়াইটাকে কমন নিতে পারো, ইকুয়াল টু সি রয়েছে ওয়াই লগ ওয়াই মাইনাস ওয়াই। এখানে দেখো ওয়াই লগ ওয়াই মাইনাস ওয়াই। আর একটা হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টস, ফর্মুলাটাও লিখে দিই তোমাদের জন্য, নাহলে পরে বলবে যে স্যার এটা কীভাবে লিখলেন। সো ইন্টিগ্রাল যদি ইউ ভি ডিএক্স হয়, তাহলে ফার্স্ট ফাংশন সেকেন্ড ফাংশন রয়েছে, ফার্স্ট ফাংশন ইউ সেকেন্ড ফাংশন ভি। সো এটা হয়ে যাবে ইউ ফার্স্ট ফাংশনকে অ্যাজ ইট ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রাল ডি ডিএক্স অফ ডিইউ ডিএক্স ইন্টু ইন্টিগ্রাল ভি ডিএক্স হোল ইন্টিগ্রেশন। সো এটাই হচ্ছে ইন্টিগ্রেশন বাই পার্টসের ফর্মুলা, যে প্রোডাক্ট অফ টু ফাংশন যদি থাকে তার ইন্টিগ্রেশনের ফর্মুলা হচ্ছে ফার্স্ট ফাংশনকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেট করবো, তাদের মাল্টিপ্লাই করবো, মাইনাস ফার্স্ট ফাংশনকে ডিফারেন্সিয়েট করবো, সেকেন্ড ফাংশনকে ইন্টিগ্রেট করবো, তাদের প্রোডাক্ট নেবো, সেই প্রোডাক্টকে আবার ইন্টিগ্রেট করবো। এবার কোশ্চেন হচ্ছে ইউ ভি এর চয়েসটা কী করে হবে, এই আইলেট রুল দিয়ে, ILATE, I stands for inverse trigonometric function, L for logarithmic function, A for algebraic, T for trigonometric, E for exponential। তো লেফট টু রাইট যখন তুমি মুভ করবে, তাহলে প্রথমে যে আসবে সে হবে ইউ, সে হবে ফার্স্ট ফাংশন, সেকেন্ডে যে আসবে দ্বিতীয় যে আসবে সে হবে ভি, সে হবে সেকেন্ড ফাংশন। তাহলে আমার দেখো লগ ওয়াই হচ্ছে একটা, আর কি সেকেন্ড ফাংশন পাচ্ছিলাম না হলে 1 বলেছিলাম, 1টা কি অ্যালজেব্রিক ফাংশন। সো এখানে 1টা হয়ে যাচ্ছে তোমার ইউটা হয়ে যাচ্ছে 1, আর লগটা কি লগ ওয়াইটা হয়ে যাচ্ছে তোমার ভি। সো ভিটা হয়ে যাচ্ছে লগ ওয়াই। সো ফার্স্ট ফাংশন হচ্ছে 1, সেটা ইউ, সেকেন্ড ফাংশন হচ্ছে লগ ওয়াই, সেটা হচ্ছে ভি। সো এইভাবে আমি এটাকে ইভ্যালুয়েট করেছি। সো আই হোপ এইগুলো তোমাদের আগে থেকে জানা আছে, মানে আমার অবজেক্টিভ ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা, তারপরে এই বেসিক ইন্টিগ্রেশনগুলো পারফর্ম করতে হবে, যেটা অলরেডি তোমরা শিখে এসছো, মানে জানো। এইবার এটাই হচ্ছে আমার আনসার, যদি ওয়াই সব জায়গা থেকে কমন যায়, কমন নিয়ে নাও। সো এক্স প্লাস log y minus 1 is equal to c। সো এটাই হচ্ছে সলিউশন। তাহলে এবার যদি এটা অপশান থাকতো, তাহলে যে অপশানটাই এই আনসারটা থাকতো তাহলে সেটাকে টিক করতাম, বাকিগুলোকে টিক করতাম না, ওইগুলো রং অপশান হতো। সো y ইন্টু এক্স প্লাস লগ ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু সি, এটাই হচ্ছে এই পার্টিকুলার কোশ্চেনের কারেক্ট আনসার, y ইন্টু এক্স প্লাস লগ ওয়াই। সো সলিউশনটা কী হবে, এর আনসারটা কী হয়ে যাবে, এর আনসার হয়ে যাচ্ছে y ইন্টু এক্স প্লাস লগ ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু সি। সিটা কি, সি হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট অর কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের জেনারেল সলিউশন জানতে চেয়েছে। সো জেনারেল সলিউশন হচ্ছে y ইন্টু এক্স প্লাস লগ ওয়াই মাইনাস 1 ইকুয়াল টু সি, which is the required general solution of the given differential equation where c is an arbitrary constant. So that's all, এটা করলেই 2 নম্বর। সো এই পার্টিকুলার 2011তে 7খানা প্রশ্ন এসেছে। সো একটা এখান থেকে গেস করা যেতে পারে যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ক্যালকুলাসের মধ্যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে একটা ওয়েটেজ রয়েছে, ইভেন দো রিসেন্ট ইয়ারে এই ওয়েটেজটা কিছুটাও কমেছে, বাট স্টিল তোমরা এক্সপেক্ট করতে পারো 2 থেকে 3টে কোশ্চেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে থাকেই। এবং অনেক সময় হয় যে স্ট্যান্ড আলোন ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আসে না, 2-3টে চ্যাপ্টার মিক্স করে কোশ্চেন চলে আসে। যেরকম বলছি, ধরুন এই একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দিল, দেওয়ার পর ওই ডিফারেন্সিয়াল ইকুয়েশনকে আগে সলভ করাবে, সলভ করানোর পরে একটা কী পাবে, একটা ফাংশন পাবে, সেই ফাংশনের এবারে কন্টিনিউটি চেক করতে বলবে, ফাংশনের ভ্যালু চেক করতে বলবে, লিমিট বার করতে বলবে। তাহলে এইটা ভাববে না যে এই চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসে না, হয়তো ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন কম এসছে বা আসেনি, কিন্তু ওই চ্যাপ্টারের কনসেপ্টটা অন্য চ্যাপ্টারে মিক্স করে কোশ্চেন তৈরি করা হয়েছে, ওই জন্য সব চ্যাপ্টারই ইম্পর্টেন্ট। রিসেন্ট ইয়ারে কোশ্চেনের প্যাটার্নগুলো একটু চেঞ্জ হয়েছে, ওই জন্য আমি যদি অনেক ওল্ড মানে পুরনো করাচ্ছি, কিন্তু তোমরা যদি মনে করো তাহলে এইগুলো স্কিপ করে মানে 2015 অনওয়ার্ডস ইয়ারগুলো দেখতে পারো, কেন এগুলো বা 2013 পর থেকে 14-15 থেকে তোমরা দেখতে পারো, ওইগুলো নতুন যে ট্রেন্ড কোশ্চেন পেপার সেগুলো রয়েছে, বাট স্টিল এইগুলোও ইম্পর্টেন্ট, কারণটা হচ্ছে এইগুলোই বেস করে কোশ্চেনগুলো আসবে। সো স্ট্যান্ড আলোন ইন্ডিভিজুয়াল ওয়াইজ চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে, অথবা মিক্সড চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, লিমিট, কন্টিনিউটি, ফাংশনকে মার্জ করে দিল সেইভাবেও আসতে পারে।
সো যাই হোক, সেরকম কোশ্চেনগুলো এলে আমি আস্তে আস্তে তোমাদের সাথে ডিসকাস করব। আর লেকচারটাকে বেশি এক্সটেন্ড করছি না, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে। সো আই হোপ তোমরা এই সলিউশনটা বুঝতে পেরেছো, আমার পড়ানোর স্টাইলটা তোমাদের ভালো লাগছে। আর এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে থ্যাংক ইউ, তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমার লেকচার্সগুলো, আমার এই ইনিশিয়েটিভ, এই যে হার্ড ওয়ার্কিংগুলো করছি, ফ্রি কোয়ালিটি কন্টেন্ট তোমাদের জন্য নিয়ে আসি। যদি তোমাদের এটা হেল্পফুল হয়, তোমাদের কাজে লাগে, তাহলে অবশ্যই ভিডিওসটাকে লাইক করো, কমেন্টস করো, সবার সাথে শেয়ার করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো রেগুলারলি আপডেটস পাওয়ার জন্য। আর শুধু সাবস্ক্রাইব করলে হবে না, ওই যে ঘন্টাটা রয়েছে, বেল আইকনটা, সেটাকেও হিট করো, সেটাকেও প্রেস করে দাও। যে মোমেন্টে আমার লাইভে যাব বা অন্য কোনো আপডেট থাকবে বা কোনো ভিডিও রিলিজ হবে, ইনস্ট্যান্টলি তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। সো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো, তাহলে আমি কী হবে, আনওয়েভারিংলি, আনকন্ডিশনালি তোমাদের জন্য ফ্রি কোয়ালিটি কন্টেন্ট রেগুলার বেসিসে নিয়ে আসবো। So once again, thank you all. So I'll see you in the next videos. So till then, stay tuned, stay safe, stay happy, keep learning, keep growing, keep studying, keep smiling. Jai Hind, Bande Mataram.